আসসালামু আলাইকুম। সবাই কি শুনতে পাচ্ছেন? জি, হ্যালো। শুনতে পাচ্ছি। জি ভাই, শুনতে পাচ্ছি ভাই। সবাই একটু রেসপন্স করেন একটু করে। জি ভাই, হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, আ আমাদের অতিথি একজন একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমাদের সাথে যুক্ত হতে একটু লেট হচ্ছে। আমরা শুরু করে দিচ্ছি নাকি? ওকে, উনি আসতেছেন। আচ্ছা, আমরা তাহলে শুরু করতেছি, ওকে? এটা তো শুরু হচ্ছে। জি। জগন্নাথ এখানে গিয়ে অফ করে দাও। বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, কেউ কি কিছু বলছেন? আ কেউ কি কিছু বলছেন? ওকে। অনেক একটু আপনি ক্যামেরাটা অন করতে পারলে ভালো হয়। আমরা যেহেতু লাইভে যাচ্ছি সবাইকে দেখা গেলে ভালো হচ্ছে আরকি। আম ওকে। যিনি কথা বলবেন সমস্যা না থাকলে একটু মাইকটা অন করে এবং হচ্ছে ক্যামেরাটা অন করে একটু কথা বলার চেষ্টা করবেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আ কেন্দ্রীয় ছাত্র সংসদ তথা জোকসু নির্বাচন ২০২৫ উপলক্ষে লাস্ট নাইট স্কলার্স জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির কোলাবোরেশনে আয়োজিত আজকের এই জোকসু সিরিজে যারা অতিথি হিসেবে আছেন, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এবারের জোকসু নির্বাচনের একেবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পদ মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক। এই পদে যারা আজকে এবারের জোকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তারা আমাদের সাথে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আরেকজন উপস্থিত হবেন। সামান্য টেকনিক্যাল কারণে তিনি একটু লেট হচ্ছেন। সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আমাদের সাথে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন একটি পরিচিত মুখ, যা ২৪ সালের আন্দোলনের অর্থাৎ জুলাই বিপ্লব আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে গুলি খাওয়া ফ্যাসিস্ট হাসিনা সরকারের যেই পালিত বাহিনীর গুলি খাওয়া আমাদের সকলের প্রিয় অনিক দাস। আমরা শুরুতেই আসলে তাকে শুভকামনা জানাচ্ছি যে আসলে একটি এরকম ধকল যাওয়ার পরেও একেবারে মৃত্যুর মুখ থেকে একেবারে তাকে আমরা পেয়েছি। সেজন্য আমরা খুবই খুশি এবং আনন্দিত এবং সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের সাথে আরো আছেন খিজির আল ফায়াজ, খায়রুল ইসলাম। তারা সম্ভবত স্বতন্ত্র প্যানেল থেকে নির্বাচন একটু করছেন। গণতন্ত্র এবং একটু সংক্ষেপে বলতে মুক্তিযুদ্ধ। ভাই, আপনি নামটা সঠিক উচ্চারণ করেননি। ইজিরাল সিফাত। খিজির আল সিফাত। আচ্ছা, আমি দুঃখিত। ওকে। আচ্ছা, সমস্যা নেই। অনিক দাস ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে নির্বাচন করছেন। আর বাকি নূর নবী, আমরা জানি তিনিও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন পরিচিত মুখ। ফ্যাসিবাদের আমলে নির্যাতিত, গুম হওয়া এবং তাকেও আসলে আমরা জীবিত পেতাম কিনা সেটা সেই আশাটাও আমরা ছেড়ে দিয়েছিলাম একটা পর্যায়ে। আহ, তিনিও আমাদের সাথে এবার যুক্ত হবেন এবং যোগসু ইলেকশনে তিনি হচ্ছে এই গুরুত্বপূর্ণ পদটিতে নির্বাচন করছেন। আমরা অনুষ্ঠান শুরু করে দিয়েছি। এর মধ্যে আমরা শুরুতে আপনাদের পরিচয় একটু জেনে নেব। আমরা খায়রুল হাসানের কাছে চলে যাব। আপনার নাম, পরিচয়, ব্যাচ, কোন ডিপার্টমেন্টে পড়াশোনা করছেন, কোন প্যানেল থেকে নির্বাচন করছেন, স্বতন্ত্র হলে স্বতন্ত্র, একটু দয়া করে বলবেন। জি, ধন্যবাদ। আমি খায়রুল হাসান আকাশ, ডিপার্টমেন্ট অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ২০১৯-২০ সেশন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৫তম ব্যাচ। আমি মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করছি। জি। আহ, খিজির, আপনি যদি আপনার পরিচয়টা একটু দিতেন। ধন্যবাদ সবাই বলেছেন। আমি ইজিরাল সিফাত, সমাজ বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছি। আমি হচ্ছে 18তম আবর্তন এবং আমি মৌলানা ভাসানী ব্রিগেড থেকে মুক্তিযুদ্ধ গণতন্ত্র সম্পাদক পদে প্রার্থিতা করছি। আহ, অনিক, আমরা আপনাকে চিনি, আমরা জানি। আপনার নাম এবং পরিচয় যদি আরেকটু বলেন আমাদের জন্য। আমি অনিক কুমার দাস, ঐক্যবদ্ধ নির্ভীক প্যানেল থেকে মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্র পদে নির্বাচন করছি। সুপ্রিয় দর্শক, আমাদের উপস্থিত যারা অতিথি আছেন তাদের পরিচয় আপনারা দেখতে পেলেন।
এবং তারা কোন পদ থেকে নির্বাচন করছেন তাও আপনারা শুনলেন। আমি আপনাদের সাথে আজকে যে অনুষ্ঠানটি হোস্ট করছি, আমার নাম মেহেদী হাসান। আমি ১৪ ব্যাচ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের একজন শিক্ষার্থী এবং জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। আজকের যেই পদ আসলে মানে খুবই একটি কি বলবো, একটা হট একটি পোস্ট আমরা বলাই যায়, কারণ আন্দোলনের পর পর যোগসু নির্বাচন, সেখানে আন্দোলন বিষয়ক সম্পাদকই বলা যায় আর কি। মানে গণতন্ত্র এবং হচ্ছে মুক্তিযুদ্ধ, এটাকে যদি আমি আরেকটু মডিফাই করে বলি, সুন্দর করে বলি যে আন্দোলন যোগসু প্যানেলের হচ্ছে আন্দোলন বিষয়ক সম্পাদক যদি বলা যায়, সেটা হচ্ছে এটাকেই বলা হবে। এবং আপনারাও ২৪শে আন্দোলনে ১৯০০ যারা বাকিরা আছেন, তারা সক্রিয়ভাবে, আমি বিশ্বাস করি যে আপনারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন, আপনারা মাঠে দেখেছেন, মাঠ থেকে দেখেছেন। সেই মানুষগুলোই এই গুরুত্বপূর্ণ একটি পদে নির্বাচন করবেন। আপনারা আসলে মানে আপনাদের ম্যান্ডেট গুলো কি হবে, আপনাদের আসলে অনুভূতিটা কি, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা একটু আমরা একটু দেখবো যে আসলে যোগসুর যে গঠনতন্ত্রটি আছে, সেই গঠনতন্ত্রটির একেবারেই আহ, প্রথম দিকের যে কয়েকটা পদ যদি আমরা বলি, যদিও আহ, আহ, সহ ভিপি পদের যেই ভাইস প্রেসিডেন্ট পদের পরে রয়েছে জিএস, তারপরের পোস্টটি হচ্ছে আপনার আহ, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিষয়ক পদ। আমি একটু আপনাদের সুবিধার্থে, দর্শকদের সুবিধার্থে আমি একটু পড়ে শোনাচ্ছি, আমার সামনে আছে। আহ, যে মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্র বিষয়ক যে পদটি আছে, সেই পদের কিছু স্পেসিফিক কার্যক্রম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক যে আইনটি পাশ হয়েছে, সে আইনে বলা আছে। আমি বলি না, ক, যেগুলো বলা আছে, ৬ ক, ব্রিটিশ বিরোধী আন্দোলন, ১৯৪৭ সনের দেশভাগ, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৯ গণ অভ্যুত্থান, ১৯৭১ মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০ গণ আন্দোলন, ২৪ ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন ও গণ অভ্যুত্থান এবং অন্যান্য গণতান্ত্রিক আন্দোলনের চেতনাকে ধারণ করে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবেন। খ, এ সংক্রান্ত সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা, বিতর্ক, প্রদর্শনী এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনের ব্যবস্থা করবেন। গ, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশী জাতীয়তাবাদ বিষয়ক গবেষণা ও সচেতনতা বৃদ্ধিতে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করবেন। ঘ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ ও প্রচারের ব্যবস্থা করবেন। আমরা শুনলাম যে আসলে এই গুরুত্বপূর্ণ পদের আসলে কার্যকলাপ কি সাংবিধানিক ভাবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এতটুকু না বললেই নয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০০৫ সালে আহ, প্রাতিষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তরিত হওয়ার পরে এই দীর্ঘ ২৫ বছর পরের প্রথম ছাত্র সংসদ নির্বাচন এটি আমরা বলতে পারি। আসলে মানে আমরা যদি বলি যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে কম্পেয়ার করে যদি আমরা এটা বলার চেষ্টা করি যে অন্যান্য বিশ্ববিদ্যালয় কিন্তু বিশেষ করে ১৯৯০ সালের পরে তেমন একটা ছাত্র সংসদ নির্বাচন হয় নাই। আমরা দেখলাম যে রাকসু নির্বাচন ৩৪ বছর পরে হয়েছে। ডাকসু নির্বাচনও ভিপি নূর যে বছর নির্বাচিত হলেন ভিপি হিসেবে, সেটা অনেক বছর পরে হয়েছিল। তারপরে আবার ৫-৬ বছর পরে আবার ডাকসু ইলেকশন হলো। বাকিগুলোর কথা আসলে আহ আপনারা বুঝে নেন যে আসলে কি অবস্থা। আসলে প্রথমে আসলে আমি আপনাদের কাছে একটা বিষয় জানতে চাইবো, ওভারঅল মানে একজন ছাত্র সংসদের প্রার্থী হিসেবে যে আপনারা আসলে কি আশা করেন, যে প্রথম যে মানে আপনাদের অনুভূতিটা কি, যে প্রথম দীর্ঘ ২৫ বছর পরে বিশ্ববিদ্যালয় হওয়ার পরে প্রথম ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, মানে আপনাদের আসলে আপনাদের প্রতিক্রিয়া কি? খায়রুল হাসান, আপনার প্রতিক্রিয়াটা যদি একটু বলতেন। আমি আসলে যোগসুকে নির্বাচন হিসেবে দেখছি কম, আমি এটাকে একটা উৎসবের মতো দেখছি। আর আমার কাছে মনে হয় যে এই উৎসবে অংশ নিতে পারাটাও একটা আনন্দের ব্যাপার। প্রতিনিধি যেই হোক সেটা বিষয় না, অনিক হোক, সিফাত হোক, কিংবা আমাদের নুরনবী, যেই আসুক আমরা সকলেই তাকেই সমর্থন জানাবো এবং তার হয়েই কাজ করব। আর উৎসবে অংশ নেওয়াটাই সবচেয়ে বড় কথা। খিজির, মাওলানা ভাসানী ব্রিগেড। হ্যাঁ, ধন্যবাদ। দেখুন, প্রথম কথা হচ্ছে আমরা বরাবরই আমি একটা প্যানেল থেকে এবং একটা রাজনৈতিক পরিচয় আমার আছে। তো আমি একটা লড়াইয়ের শক্তির সাথে যুক্ত, যারা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে লড়াই করে আসছেন। তো
সে লড়াইয়ের পার্ট হিসেবে আমি যোগসুকে দেখছি। দেখুন, যোগসু এমন একটা মঞ্চ হবে যেখান থেকে গণতান্ত্রিক আন্দোলনগুলোকে আরো বেশি সুসংগঠিতভাবে আহ উম, সুসংগঠিতভাবে স্টুডেন্টদেরকে একসাথে নিয়ে লড়াইটা আমার করা যাবে, এবং আমাদের যে অধিকারগুলো যেগুলো আমাদের রাষ্ট্র দিতে চায় না, আমাদের প্রশাসন দিতে চায় না, এইগুলাকে সঠিকভাবে তাদেরকে চাপ প্রয়োগের মাধ্যমে নেওয়া যাবে এই হিসাবে। এবং আমার এই যদি ব্যক্তিগত আমার অভিজ্ঞতার কথা প্রশ্ন করেন, তাহলে আসলে একটা ইতিহাসের সাক্ষী হচ্ছে আমরা। 25 বছরের ইতিহাসে প্রথম যক্ষ নির্বাচন কলেজ থাকাকালীন আমাদের হয়েছে, কিন্তু এই যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসে হওয়া এবং হওয়ার পর এই যে প্রথম যক্ষদের ক্যান্ডিডেট হওয়া, এটা আসলে একটা ইতিহাসের সাক্ষী হওয়া। এবং ওভারঅল আমার যে লড়াইয়ের শক্তি, সেই লড়াইটাকে আরো ত্বরান্বিত করার জন্য আমার যক্ষতে আসা, এবং এই প্ল্যাটফর্মটাকে আমি সেভাবেই দেখছি। ধন্যবাদ। অনিক দাস, আপনি আসলে কি মনে করতেছেন? আমি আপনাকে আসলে মানে অনিক দাসের কাছে আরেকটু বেশি জানতে চাইবো। আহ, আমরা দেখেছি যে আসলে 5 আগস্টের আগ পর্যন্ত আমরা যদি বলি যে শেখ হাসিনা হয়তো তার ছাত্র লীগের আধিপত্য বিস্তার যাতে কায়েম থাকে এই জন্য ছাত্র সংসদ নির্বাচনগুলো আসলে আহ দিতে চাইতো না, এটা অনীহা প্রকাশ করতো। এবং এর আগেও মানে গতানুগতিক যে রাজনীতি বিদ্যমান ছিল 5 আগস্টের আগে, সেই রাজনৈতিক কালচারে আসলে ছাত্র সংগঠনগুলো যারা ক্ষমতাসীন ছিল তারা আসলে ছাত্র সংসদগুলো হতে দিত না, মানে তারা দিতে চাইতো না, কারণ তাদের মধ্যে যে একটা সুপিরিয়র মনোভাব বা ক্ষমতা প্র্যাকটিস করার যে একটা প্রবণতা, এটা হয়তো আসলে একটু কমে যাওয়ার সম্ভাবনা, বা সেখান থেকে ইনফেরিয়রিটি যে কমপ্লেক্সিটি আছে সেখান থেকে তারা ছাত্র সংসদ হতে দিত না। সো অনেক দেশের কাছে আসলে জানতে চাইবো যে আসলে এই যে আপনারা সবাই আমরা কিন্তু সবাই 5 আগস্টের পরেও আমরা ভেবেছিলাম যে যেই বিষয়গুলো 5 আগস্টের আগে পারি নাই আমরা সহজে, সেগুলো 5 আগস্টের পরে খুব সহজে হয়ে যাবে। তারপরেও যে আমরা একটা সময় দেখছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি নাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার নাই, এটা সেটা সংকট, যার কারণে আমাদের দাবি হচ্ছে না। 5 আগস্টের পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসিও পেলাম, একটা রাজনৈতিক অনুকূল পরিবেশও পেলাম, তারপরেও কেন আসলে যোগসুর জন্য 1.5 বছর আমাদের ওয়েট করতে হলো, একটা লম্বা সময়, তাও হচ্ছে একটা মানে কি বলে যুদ্ধ যুদ্ধ একটা অবস্থার মধ্য দিয়ে শিক্ষার্থীদের যেতে হলো, অনশন করতে হলো, আন্দোলন করতে হলো, বিসি ভবনের সামনে গিয়ে ধর্ণা দিয়ে বসে থাকতে হলো। মানে এগুলো আসলে মানে কেন আপনার আসলে আপনি একটু এড করে আসলে আপনার অনুভূতিটা একটু প্রকাশ করবেন। দেখেন, খায়রুল ভাই বললো যে যোগসু একটা উৎসবের মতো। হ্যাঁ, আমার কাছেও একটা উৎসবের মতো, বাট আমি যোগসুটাকে একটু ভিন্ন আকারে দেখি। এই যে আমাদের বিশ্ববিদ্যালয় হওয়ার পর যে প্রথম যোগসু হচ্ছে, এই যোগসু তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি নয়। এটা হয়তো দেখা গেল আগামী 10 বছরের মধ্যে জাতীয় রাজনীতিতে একটা বিশাল প্রভাব পড়বে। হয়তো এখান থেকে আমাদের ছাত্র সংসদ জিতে আসবে, তারা শুধু জগন্নাথ কেন্দ্রিক নয়, তারা হয়তো বাংলাদেশের জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেবে আগামী দিনে। তো এই যোগসুটা আসলেই জগন্নাথের রাজনৈতিক বা আগামী ভবিষ্যৎ ঠিক নির্ধারণ করার জন্য এটা অত্যন্ত জরুরি ছিল। এখন যদি বলেন যোগসু কেন হয় নাই, যোগসু এখানে আমি মনে করি ছাত্র সংগঠনগুলোর থেকে প্রশাসনের যে গাফিলতি এটা বেশি ছিল। কারণ আমরা দেখছি যে 5ই আগস্ট পরবর্তী সময় প্রত্যেকটা ছাত্র সংগঠন জগন্নাথের স্বার্থে, জগন্নাথের যে কোনো যৌক্তিক আন্দোলনে একসাথে তারা আন্দোলন করেছে। তো যোগসু যেহেতু সাধারণ শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি, তো আমার মনে হয় না যে কোনো প্রকার ছাত্র সংগঠন বা কোনো ছাত্র সংগঠন এই যে যোগসুতে দেরি হচ্ছে বা এখন যে গাফিলতি বিভিন্ন আমরা দিক দিয়ে দেখছি, এগুলো এখন ছাত্র সংগঠনের, প্রশাসনের হয়তো কিছুটা গাফিলতি থাকতে পারে। যে যোগসু বা ছাত্র সংগঠন যদি হয়ে যায়, তাহলে তো শিক্ষার্থীদের একজন নেতৃত্ব চলে আসবে, শিক্ষার্থীদের ভোটে একজন নেতা হয়ে যাবে, যে সরাসরি প্রশাসনকে প্রশ্ন করার এখতিয়ার থাকবে যে আমার শিক্ষার্থী এটা নাই কেন, আমার শিক্ষার্থী এটা লাগবে। তো হয়তো প্রশাসন এই দিক দিয়ে কিছুটা প্রশ্নবিদ্ধ বা ভয় পাচ্ছে যে যদি যোগসু হয়ে যায়, যদি জগন্নাথ একটা নেতা হয়ে যায়, এই নেতা আমাকেও প্রশ্ন করবে। এবং আগামী দিনে রাজনীতিতে যে একটা বলয় আছে রাজনীতিতে, এটা আপনি যে সংগঠনে বলেন তাদের একটা বলয় আছে। মানে একটা কথা আছে, শাহবাগে যদি কেউ একটা ডিলও মারে, এটা সব নিউজ চলে যায়। তো একটা বলয় আছে, এই বলটা জগন্নাথে নাই। তো অনেকেই ভাবে যে জগন্নাথে একটা যোগসু ছাত্র সংসদ নির্বাচন হয়, জগন্নাথ একটা রাজনীতির নতুন পথ উন্মোচন হবে। তো এই যাতে জগন্নাথের নতুন রাজনীতির ধারা উন্মোচন না হয় এবং জাতীয় রাজনীতি জগন্নাথ কোনোভাবে প্রভাব না ফেলতে পারে, এই জন্য একটা মহল যোগসুটা চায় না, এবং এটা প্রশাসনেরও এর সাথে অংশগ্রহণটা অনেক আছে। দেশ আমি আসলে আপনি খুবই চমৎকার কথা বলেছেন যে আসলে একটা মহল যোগসু হতে দিতে চাচ্ছে না, কারণ তাদের রাজনৈতিক যে একটা প্রভাব এটা আসলে কমে যাবে।
আমি আসলে আপনার কাছে একটু জানতে চাইবো যে আসলে আপনার কাছে কি মনে হয় যে সে মহলটা কারা, মানে তাদেরকে আসলে আমরা চিনি কিনা, মানে আমরা শিক্ষার্থীরা চিনি কিনা? আপনারা আসলে তো প্যানেলে কাজ করতেছেন, নির্বাচন নিয়ে অনেক দৌড়ঝাঁপ করতেছেন। আপনাদের আসলে আমরা প্রশ্নটা তিনজনের কাছেই। এই যে নির্বাচন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস একটা অযৌক্তিক, মানে ভূমিকম্প ঠিক আছে বুঝলাম, কিন্তু এই যে লেন্দি করা আস্তে আস্তে ভূমিকম্পর বন্ধ দিয়ে কিন্তু আসলে আহামরি খুব কাজ হচ্ছে ক্যাম্পাসে, বিষয়টা এমনও না। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সেক্রেটারি। আমার যেই আমি 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 যে অফিসটাতে বসি, সবচেয়ে ভালনারেবল একটা বিল্ডিং এর একটা মধ্যে হচ্ছে সেই অফিসটা, অবকাশ ভবন। তো সেই অবকাশ ভবনের কি আসলে উন্নয়ন হচ্ছে আমি জানি না। আমি আহ অবকাশ ভবনে ভূমিকম্পর পরে একবার উঠছি, পরে আসলে ভয় আর উঠি নাই। তো মানে এই যে আসলে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়ে নির্বাচনী কার্যক্রমগুলো, প্রক্রিয়াগুলো স্থগিত করে দেওয়া ধাপে 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 ধাপে, এই বিষয়গুলো আসলে কোন মহলটা, আপনি বলছেন একটা মহলের কথা, সে আসলে কোন মহলটা, আসলে সেই মহলটা কারা, তাদেরকে আমরা চিহ্নিত করতে পারি কিনা? দেখেন, যে ভূমিকম্পের জন্য যে বিশ্ববিদ্যালয় বন্ধ, এটা এক প্রকার রাজনীতি বলা যায়। কারণ যদি আমি সত্যি সত্যি কোনো কাজ করার জন্য বন্ধ করতাম, তাহলে আমি সংস্কার করতাম, যে অবকাঠামোগুলো আছে এগুলো সংস্কার করতাম। কিন্তু কোনো প্রকার যেটা এটা ঠিক হয় নাই, বা চেষ্টা করার কোনো যে অবকাঠামোগুলো যে উন্নয়ন আছে, সংস্কার আছে, এটা করা হয় নাই। তো আমরা এটা বুঝতেই পারছি যে কোনো একটা নির্দিষ্ট কারণে ক্যাম্পাসকে বন্ধ করে দিয়ে শিক্ষার্থীদের ক্যাম্পাস থেকে বিমুখ করে দেওয়া হচ্ছে। এটা কারা করছে? একটা অদৃশ্য মহল। এটা আমরা সবাই দেখছি সামনে, কিন্তু অনুভবটা করছি আমরা। এটা হচ্ছে বাতাসের মতো, আমরা অনুভব করতে পারছি, কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি না, ধরাছোঁয়ার বাইরে। তো আমি যেহেতু যোগসু বা জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করছি, তো আমার কাছে এই অদৃশ্য মহলটা প্রশাসনই দেখা যাচ্ছে, কারণ আমরা সামনে তাকিয়ে দেখছি। হ্যাঁ, অনেক দাস, আমি আপনার কাছে এখানে আরেকটা প্রশ্ন নিয়ে ফিরে আসবো। একই প্রশ্নটা আসলে থেকে যাচ্ছে যে আসলে আপনি কি মনে করেন যে অনিক দাস যে বললো যে একটা অদৃশ্য মহল, মানে অদৃশ্য মহলটা কারা, তাদেরকে আমরা চিহ্নিত করতে পারি কিনা? তাদেরকে আসলে তারা যে এই যোগসুটাকে পেছানোর চেষ্টা করতেছে, তাদেরকে আমরা প্রতিহত করতে পারি কিনা? তারা কারা? দেখুন, প্রথম কথা হচ্ছে এই যে অদৃশ্য মহল বা অন্য একটা মহলের কথা বলা হচ্ছে। প্রথম কথা হচ্ছে যে আমরা একটু বুঝতে চাই আমাদের রাষ্ট্রীয় যে এই ব্যবস্থা, সে রাষ্ট্র কিন্তু কখনো চায় না যে কোনো ছাত্র সংসদ নির্বাচন হোক। সে না পেরেই কিন্তু মানে খুবই এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার চারটা এবং আসলে অন্তর্বর্তীকালীন চারটা ইউনিভার্সিটিতে কিন্তু ছাত্র সংসদ নির্বাচন হয়ে গেছে আসলে। হ্যাঁ, মানে সেটাই বলছি। তারপরেও যোগসু নির্বাচন হলে রাষ্ট্রে আসলে মানে কার কি যায়, এটা তো আমি, মানে এটা যদি একটু বুঝায় দেখুন, বলতেন। আপনি দেখুন, আমি বলি যে একটা অন্তর্বর্তীকালীন সরকারে আমরা রয়েছে। এই সরকার কিন্তু খুব তুলনামূলক পলিটিক্যাল গভর্নমেন্টের চেয়ে কিন্তু আপনি খুব চাপ প্রয়োগ করে তার কাছ থেকে অনেক দাবি দেওয়া নিয়ে আসতে পারেন। কিন্তু যদি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট হইতো, যখন আমরা দেখেছি এবং অন্যান্য আমরাও দেখেছি, এটা কিন্তু সম্ভব নয়। তাহলে সেইখানে চারটা যে মেন ইউনিভার্সিটি হয়েছে সে কিন্তু এক হিসেবে বাধ্য হয়েই করেছে এবং আমরা অনেক তার ভিতরে প্রসেস দেখেছি। কিন্তু আজকে যদি আপনি যশোর আলাপে আসেন, দেখুন প্রথম কথা হচ্ছে ঢাকার মতন এরিয়ায় ডাকসু যেই প্রভাব সেটাই রাষ্ট্র অনেক সময় ঠেকাইতে ব্যস্ত থাকে বিভিন্ন খাতে। আপনি হুম। ইতিহাস গুলো দেখবেন, ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে প্রতিটা আন্দোলনে ডাকসু যারা নেতৃবৃন্দ তারাই কিন্তু সরকারকে সবচেয়ে চাপে রেখেছে। আজকে যদি আপনি 18 ডাকসুতে যারা যোগ করেছিলেন এবং যারা ঢাকা ইউনিভার্সিটির সাথে যুক্ত ছিলেন তারাই কিন্তু পরবর্তীতে 24 আন্দোলনে তার নেতৃত্ব মানে দিয়েছেন। মানে নির্বাচন কমিশন বা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন কি তাইলে আসলে মানে ইন্টারিমের হয়ে কাজ না, করতেছে? কথাটা আসছে, না, না, প্রতিটি প্রশাসনই রাষ্ট্রের একটা বডি। আচ্ছা প্রতিটি আচ্ছা। প্রশাসন কেউ শাসনের মতো কাজ করে না, সবাই রাষ্ট্রের বডি হয়ে তার অনুচর হয়েই ফাংশন করে, বুঝছেন? তো সেইখানে স্থান থেকে শুধু চাইবে না ঢাকার মতো আরেকটা স্থানে এরকম একটা ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠুক, যে নেতৃত্বকে রাষ্ট্র বিদায় করতে পারবে না। এবং এখানে রাষ্ট্র রাষ্ট্র প্রশাসন যে কিন্তু, প্রশাসন মানে রাষ্ট্র কিন্তু যেটা করা দরকার আসলে, রাষ্ট্র কিন্তু আপনার যে এই, আম, নীতিমালা, যেটা আসলে আপনার অনুমোদন দিয়ে দেওয়ার দরকার মন্ত্রণালয় বা রাষ্ট্রের যে দায়িত্বটা, সেটা কিন্তু রাষ্ট্র করে দিয়েছে। তো এখন দেখুন, আসলে হ্যাঁ, এই যে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়ে, মানে এই সিদ্ধান্ত আসলে রাষ্ট্রের আসলে কি আমি জানি না। আপনার কাছে ফিরে আমি আসবো। এই খায়রুল, আপনি আপনার কাছে আসলে, আপনার আগে দুজন উত্তর দিলেন একই প্রশ্নে, আসলে আপনি আসলে কি মনে করেন? দেখুন, আম, শুরু থেকে যদি বলি, আপনি অবকাশ ভবনের কথাটা বলেছিলেন। আমি ফিল্ম সোসাইটির দপ্তর সম্পাদক ছিলাম। আহ, আমাদের 3 তলার যে পাশের একটা পাশ কিন্তু ধসে পড়েছিল, আপনি জানেন কিনা, গত 6 থেকে 7-8 মাস আগে। তারপর থেকে আমিও অনেকটাই আতঙ্কে থাকতাম
যে এটা আসলে কিভাবে করা যায়, বা এই অফিসে কি আদৌ এখানে অফিস করা যায় কিনা, বা কার্যক্রম পরিচালনা করা যায় কিনা। আর তখন না আমাদের আসলে বলার মতো কোনো সিচুয়েশন ছিল না যে আসলে কাকে বলবো কথাগুলো, যে আমাদের এখানে এইটা এতটাই রিস্কে যে যে কোনো সময় ওইটা ভেঙে ওই পাশে পড়ে যেতে পারে, এমন একটা সিচুয়েশনে ছিলাম। তো আমাদের যে মানে যোগসু যে নির্বাচনটা, এটা আসলে অনেক বড় একটা প্ল্যাটফর্ম আমাদের জন্য, যে আমাদের নিজেদের প্রয়োজনগুলো আদায় করে নেওয়ার জন্য, আমাদের নিজেদের দাবিগুলো আদায় করে নেওয়ার জন্য, সেটা হোক প্রশাসন কিংবা যারা নির্বাচিত সদস্য হবে, নির্বাচিত শিক্ষার্থী হবে তাদের কাছে। তো অনেকেই আসলে চায় না, আসলে কে চায় বলেন তো যে প্রশ্নবিদ্ধ হতে, তাই না? মানে সবাই তো নিজের মতো করে আমি আমার মতো চলছি, দরকার কি যে আরেকজনের কাছ থেকে আমি প্রশ্নবিদ্ধ হওয়ার জন্য। ঠিক তেমনি আপনি বেশিরভাগ প্রশাসনের ক্ষেত্রে এই জিনিসটা দেখবেন যে তারা কেউ প্রশ্নবিদ্ধ হইতে চায় না, তারা কেউ মানে নিজেদেরকে আহ, কোথাও এক জায়গায় মানে অপমানিত হইতে বা জবাবদিহিতা করতে বাধ্য হইতে চায় না। তো সেই কারণে অনেকেই চায় না যে আসলে যোগসুটা হোক, এটা পিছিয়ে যাক। ধন্যবাদ। আসলে আপনাদের মানে দুইটা বিষয় আমি পেলাম। নাম্বার ওয়ান হচ্ছে একটা বায়বীয় শক্তি আছে যারা আসলে যোগসুটা হইতে দিতে চায় না। দুই নাম্বার হচ্ছে প্রশাসনের গাফিলতি, তারা আসলে একটা লেজিটিমেট বডি হোক, যাদেরকে আসলে লেজিটিমেট কোশ্চেন করা হোক, এরকম একটা বডি তারা আসলে চায় না। ওকে, আমরা আপনাদের যোগসু নিয়ে প্রাথমিক যে কথাবার্তা সেটা আমরা শুনলাম। আমরা মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্র বিষয়ক যে পদ, এই পদের দিকে একটু ফিরে যাই। আহ অনিক দাস, আপনার দিকেই প্রশ্ন করব প্রথমেই। মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্র বিষয়ক সম্পাদক, মানে আপনি আসলে মানে এই পদ নিয়ে আসলে আপনার চিন্তা ভাবনা কি একটু যদি বলেন, মানে আপনার মতামতটা একটু বলেন। জেনারেলাইজড, আমি স্পেসিফিক প্রশ্ন করব, জেনারেলাইজ আপনার একটা ভিউ দেন। মানে যোগসুতে আসলে এটার আহ তাৎপর্য এবং এটার সাথে আপনার আসলে মিশন ভীষণ, আপনি কেন নির্বাচন করছেন, একটু যদি শর্টলি বলেন। তো দেখেন, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 2023 সালে আসি। তো জগন্নাথ আসার পরবর্তীতে তখন ছাত্রলীগের দাপটে ক্যাম্প হচ্ছিল, কিন্তু সেই সময়ও আমি জগন্নাথ বিশ্ব শিক্ষার্থীর অধিকারের বিভিন্ন আন্দোলন সংগ্রামে ছিলাম। এই যে ছোট ভাই কিজিৎ ছিল সাথে, তো আমরা সবাই ছিলাম। তো তখন থেকেই যে গণতন্ত্র শিক্ষার্থীদের অধিকার রক্ষার যে দাবিটা, এটা নিয়ে আমি আন্দোলন সংগ্রাম করেছি। তার পরবর্তীতে যখন যোগসু নির্বাচন আসছে এবং আমাকে আমার যে প্যানেল সেখান থেকে মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্র দেওয়া হয়েছে, এবং আমি দীর্ঘদিন যেহেতু গণতন্ত্র নিয়ে চর্চা করেছি বা কাজ করেছি, তো এইটা আমার একটা কমফোর্ট জোন হিসেবে আমি কাজ করছি। এখন যদি মুক্তিযুদ্ধের কথা বলেন, মুক্তিযুদ্ধ মানে কি আমাদের বাঙালি জাতির মুক্তির যেটা, সেটা শুরু বলা যায় আপনি সেই বাঙালির যে গল্প একাত্তর হচ্ছে বাঙালি বাংলাদেশি জাতীয়তাবাদের উত্থান হয়েছে, কিন্তু বাংলাদেশ জাতির যে আমাদের উত্থান সেটা আমরা 57 সালে দেখেছি, মানে 1857 সালে দেখেছি। পরবর্তী 47 সালে যে দেশভাগ হয়েছে, তার তার পরবর্তীতে 1952 সালে ভাষা আন্দোলন, পরবর্তীতে আহ, ওই 69-এর গণ অভ্যুত্থান। মানে আমরা বারবার দেখেছি একটা জাতি কিভাবে তাদের যে চাপ শোষিত জাতি কিভাবে বারবার উত্থান হয়েছে। তার পরবর্তীতে 90 যখন স্বৈরাচারী এরশাদ বিরোধী যে আন্দোলন হয়েছে, পরবর্তীতে আমরা আবারও দেখেছি যে 24-এ স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার পতন। মানে বাঙালি জাতি যে দীর্ঘ উত্থান ছিল শোষণের বিরুদ্ধে, তো এই যে শোষিত শ্রেণী, সেই শোষণের ইতিহাস যেন নতুন প্রজন্ম জানতে পারে, তার জন্য আমার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে এই ইতিহাসগুলো সংরক্ষণ করা। এবং এই ইতিহাসগুলো সংরক্ষণ করার পাশাপাশি শিক্ষাঙ্গনে যেন শিক্ষা সকল প্রগতির ছাত্র সংগঠন এবং ক্রিয়াশীল যে সংগঠনগুলো আছে, তারা যেন নিজ নিজ অধিকার পালন করতে পারে এবং নিজ নিজ যে দাবিগুলো আছে এগুলো যেন সঠিকভাবে চর্চা করতে পারে বা নিজ চিন্তাভাবনা চর্চা করতে পারে। তো শিক্ষাঙ্গনে অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল শিক্ষার্থী যেন মুক্তভাবে চিন্তা করতে পারে, এটাই আমার কাজ হবে। ধন্যবাদ অনিক দাস। আহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় মুক্ত চিন্তার একটি ক্ষেত্র তৈরি করতে চাচ্ছেন আপনি, এবং ক্রিয়াশীল সংগঠনগুলো যাতে তাদের দাবি দাওয়া নিয়ে সঠিকভাবে আন্দোলন করতে পারে এবং ইতিহাস সংরক্ষণে আপনি বলেছেন মোটা দাগে। আহ খায়রুল হাসান, মানে আপনার চিন্তা যদি একটু বলতেন একই প্রশ্নে, আপনি কিভাবে আসলে এই পদে কাজ জি, করার চেষ্টা করবেন। ধন্যবাদ। আমি আসলে মুক্তিযুদ্ধ বিষয়টা নিয়ে অনেক আগে থেকে কাজ করি। আমি ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্টে পড়াশোনার কারণে আমি এই বিষয়ে অনেকগুলো ডকুমেন্টারি করার কাজে নিয়োজিত ছিলাম এবং এই বিষয়ে গবেষণা করি, এবং আমার কাছে প্রায় 110 জনের অধিক মুক্তিযোদ্ধার ইন্টারভিউ রয়েছে, যেগুলো আমি গত
4 থেকে 5 বছর, স্পেশালি কোভিড টাইমে আমি আসলে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য হওয়ার কারণে এই বিষয়টা, এই পদে আমি একটু বেশি আগ্রহী। স্পেশালি যদি বলি, কোভিড এর টাইমে আমি যখন আমার ফ্যামিলিতে যিনি মুক্তিযোদ্ধা ছিলেন তাকে হারানোর পর থেকে আমার মনে হলো যে আসলে মুক্তিযোদ্ধা যারা রয়েছেন আমাদের, তারা দিন দিন আসলে আমাদের থেকে সংখ্যাটা আসলে কমে যাচ্ছে। তো সেই চিন্তা ভাবনা থেকে এটা নিয়ে আমার গবেষণা করা, প্লাস হচ্ছে ডকুমেন্টারি কিছু ফিল্ম আমার বানানো আছে নিজের। সেই চিন্তা ভাবনা থেকে যখন দেখলাম যে যোগসূত্রেও আমার আগেই আগেই দাঁড়ানোর একটা ইচ্ছা ছিল, তারপরে দেখলাম যে মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্র সম্পাদক একটা পদ রয়েছে, সেই চিন্তা ভাবনা থেকে আমার এই পদে দাঁড়ানো। আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন, মানে আপনি হচ্ছে ডকুমেন্টারি নিয়ে কাজ করেন, মানে খুবই ভালো একটা আইডিয়া। মুক্তিযুদ্ধ ভিত্তিক ডকুমেন্টারি গুলো এবং জীবন্ত ইতিহাসগুলো আসলে সংরক্ষণ করার দরকার। But বিষয়টা হলো, এটা তো আপনি নিজে থেকেও করতে পারেন। বা যোগসুতে আসলে আপনি নির্বাচিত হলে বা এখানে স্পেশালিটিটা কি? মানে এখানে না, আমাদের ছাত্র আমি সংসদের সাথে আমি আপনার আসলে কাজের এই একটা alignment পোস্টে আছে। এই পোস্টে আসার পিছনের কথাটা বলছিলাম, যে কেন আসলে নির্দিষ্ট করে এই বিষয়টাতেই আমি আগ্রহী। আর যোগসুর বিষয়টা তো আসলে অনেক অলরেডি বলে ফেলেছে, বা সিফাতও বলে ফেলেছে। এটা তো আসলে আমাদের একটা অধিকার আদায়ের প্ল্যাটফর্ম বলেন, বা এটা প্রত্যেকটা আলাদা আলাদা, আপনি পরিবহন না, বলেন। মানে আসলে যোগসূত্রে তো মানে আপনার 21টা পদ আছে, সো 21টা পদে তো বিভিন্ন পদের ভিন্ন ভিন্ন কাজ স্পেসিফিক করে দেওয়া আছে। আমাদের যে সংবিধানটা আছে, যোগসূর যে গঠনতন্ত্র, তো আপনার আসলে মানে যে কর্মক্ষেত্র বা আপনার যে ফ্যাসিনেশন, এটার সাথে আসলে আপনার যে পদের যে কার্যক্রম, এটার সাথে আসলে আপনার সংযুক্তিটা আসলে কিভাবে হবে? আর দেখুন, আপনি অনুষ্ঠানের শুরুতেই কিন্তু আমাদের যোগসু সংবিধান অনুযায়ী আমাদের যে কাজগুলো আপনি অলরেডি সেগুলো পড়েছেন, সেখানে কিন্তু উল্লেখ ছিল যে আমাদের প্রত্যেকটা আন্দোলন, স্পেশালি মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 24শে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পর্যন্ত, প্রত্যেকটা কি প্রচারণা করার কিন্তু একটা বিষয় ছিল এখানে, এবং এই চেতনাগুলোকে ধারণ করা এবং এগুলো যেন কোনোভাবে বিকৃত না হয় সেইগুলোকে সাধারণ শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া কিন্তু যিনি মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্র সম্পাদক হবেন তার কিন্তু একটা অনেক বড় একটা দায়িত্ব, যদি মোটা দাগে একটু বলি। আর এই জিনিসটা, এই সুনির্দিষ্ট এই পয়েন্টটা নিয়ে আমি অনেক আগে থেকে কাজ করে যাচ্ছি, স্পেশালি 2020-21 থেকে আমি কাজ করে যাচ্ছি। এবং আমার কাছে এইটার অনেক বড় একটা, ইভেন আমার নিজের যে উপজেলা বলি নরসিংদী রায়পুরা, সেখান থেকে শুরু করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পর্যন্ত আমার কাছে প্রায় 110 জন মুক্তিযোদ্ধার আলাদা আলাদা ইন্টারভিউ রয়েছে, যেগুলো অলরেডি একটা মানে প্রমাণ। এবং আমি আরেকটা জিনিস যদি শেয়ার করি, আমি যখন ফরিদপুর ভাঙাতে মুক্তিযোদ্ধাদের ইন্টারভিউ নিচ্ছিলাম, তখন সেখানে একজন লোক ছিলেন যার আমি জাস্ট শনিবার দিন ওনার ইন্টারভিউ নিলাম, সোমবার দিন সকালবেলা জানতে পারলাম উনি মারা গেছেন। তাহলে দেখুন তো, ওনার যে আহ, এই অভিজ্ঞতাটা বলেন বা ওনার জীবনের স্টোরিটা, সেগুলো কিন্তু আমার কাছে অনেকটাই রয়ে গেছে। তো এগুলোই তো আসলে আমাদের সংবিধানে তো এগুলোই চাওয়া আছে। জি, আপনি আহ, সেইগুলো সংরক্ষণ করে আমাদের ক্যাম্পাসে বিভিন্ন সেমিনার বা হচ্ছে অনুষ্ঠানের মাধ্যমে সেগুলো আমাদের জি। শিক্ষার্থীদের মাঝে আপনি ছড়িয়ে দিতে চান। আচ্ছা, আহ মাওলানা ভাসানী ব্রিগেড, আচ্ছা, ঠিক খিজির। আছে। তো দেখুন, প্রথম কথা হচ্ছে, যখন আমি এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়তে আসলাম, ছোট একটা ক্যাম্পাস, হ্যাঁ, তো এই ক্যাম্পাসের নিজস্ব একটা ইতিহাস আছে, একটা ঐতিহ্য আছে। আমরা জানি দীর্ঘ সেই সুদূর অতীতে এটার জন্ম একটা অ্যাজ এ ইনস্টিটিউশন হিসেবে। এবং ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে 47-এর আন্দোলন বলেন, কিংবা 52-র আন্দোলন বলেন, কিংবা অন্যান্য 61-র আন্দোলন বলেন, কিংবা 69, 70, প্রতিটি আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটা অনবদ্য ভূমিকা পালন করেছে। আপনারা সবাই জেনে থাকবেন যে আমাদের এখানে বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন ভাষা সৈনিক অজিত কুমার গুহের মতন লোক, এখানে আখতারুজ্জামান ইলিয়াসের মতন লোক ছিলেন, এখানে এই ইনস্টিটিউশন থেকে ইন্টারমিডিয়েট পাশ করেছেন জহির রায়হানের মতন লোক। এবং এরকম আরো বহুত লোক আছে, যেমন গণবাহিনীর কমান্ডার ছিলেন হচ্ছেন কাজী আরিফের মতন লোক। এরকম ব্যক্তিত্ব আমাদের জগন্নাথ থেকে বের হয়েছে। কিন্তু আফসোসের বিষয়, এই ইতিহাসটা জাতীয় পর্যায়ে সেইভাবে না আমাদের জগন্নাথের ইনস্টিটিউশন থেকে তুলে ধরা হয়েছে, না জাতীয় পর্যায়ে আমাদেরকে ওইভাবে মূল্যায়িত করা হয়েছে। আপনি দেখবেন 24-এর আন্দোলনে আমাদের একজন শহীদ হয়েছে। 24-এর আন্দোলনে জগন্নাথ যদি শাহবাগের ব্যারিকেড ভেঙে না যেত, তাহলে ওই দিনে আন্দোলন সফল হতো না, এটা নাহিদ ইসলাম নিজেও স্বীকার করেছেন। কিন্তু জাতীয় পর্যায়ে জগন্নাথকে যে মূল্যায়ন করা যে ব্যাপারটা, সেখানে একটা বিষয় বলে ফাঁক থেকে গিয়েছে। তো আমি যক্ষুতেই এই পথটাকে চুজ করার একটা কারণ হচ্ছে, প্রথমত জগন্নাথের যে ইতিহাসটা, সেই নির্মোহ ইতিহাসটাকে
জাতির সামনে এবং গোটা ছাত্র সমাজের মাঝে নিয়ে যাওয়া, এবং এর জন্য যথেষ্ট যে পদক্ষেপ নেওয়া, সভা করা, সেমিনার করা, সিম্পোজিয়াম করা। বিশেষ করে আমার একটা বড় লক্ষ্য হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি মুক্তিযুদ্ধ গণ আন্দোলন বিষয়ক একটি মিউজিয়াম কর্নার তৈরি করা, যেখান থেকে মানুষ জানবে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে কিভাবে ভূমিকা রেখেছে। এই লক্ষ্যকে সামনে রেখে আমার আসে। এবং যদি মুক্তিযুদ্ধ নিয়ে আমাকে আমার ধারণা পোষণ করতে বলেন, দেখুন, মুক্তিযুদ্ধ ছিল একটি জনযুদ্ধ। এই দেশের ছাত্র, শ্রমিক, কৃষক শ্রেণী থেকে সবাই যুদ্ধটা করেছে কেন? তার সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক সামগ্রিক মুক্তির লক্ষ্যে। কিন্তু আপনারা দেখে থাকবেন ৭২-এর পরেই কি করে এই মুক্তিযুদ্ধটাকে একটা দলের একক সম্পত্তিতে পরিণত করা হয় এবং একটা দলীয়করণ ইতিহাস আমাদের সামনে প্রেজেন্ট করা হয়। এখানে অন্যান্য যে যেমন মাওলানা ভাসানী থেকে শুরু করে এখানে আরো অনেক ব্যক্তিত্ব ছিলেন যারা মুক্তিযুদ্ধের সময় সর্ব আগে গিয়ে যুদ্ধটা করেছেন। কিন্তু সেই ইতিহাসটা আমাদের সামনে কিন্তু গোটা ১৬ বছরে ফ্যাসিস্ট আমলে হাসিনা কিন্তু আমাদের সামনে এটা উপস্থাপন করেনি। আমাদেরকে একটা বিকৃতিকরণ করেছেন সেই ইতিহাসের, এবং তার একতরফা একটা ইতিহাস আমাদের সামনে তৈরি করেছেন, ন্যারেটিভ তৈরি করেছেন, বঙ্গবন্ধু ন্যারেটিভ, মানে শেখ মুজিবীয় একটা ন্যারেটিভ। এই ন্যারেটিভটা থেকে বের না হওয়ার ফলে এখন দেখেন ২৪-এর ফলে আমরা ২৪-কে, এবং কিছু গোষ্ঠী এখানে আছেন যারা ২৪-কে এবং ৭১-কে মুখোমুখি করতে চান, যারা চান ২৪-কে দিয়ে ৭১-কে মুছে ফেলতে, কিন্তু এটা সম্ভব না। ৭১-এর স্পিডকে ধারণ করেই কিন্তু আমরা ২৪ আন্দোলনটা করেছি। আপনি দেখবেন ২৪-এ আমরা স্লোগান দিচ্ছি যে সামনে আসবে খাগুন, আমরা হবো দ্বিগুণ। এই যে একটা স্লোগান দিলাম, এটা খিজির, কিন্তু খিজির, আমাদের ৭১ এখানে না। আপনার এখানে আমি একটা সম্পূরক প্রশ্ন করি। সরি হ্যাঁ, ফর দ্য অবশ্যই। ইন্টারাপশন। আপনি বললেন যে অনেকেই চাচ্ছে যে আসলে ২৪ দিয়ে ৭১-কে হচ্ছে মুছে ফেলতে চাচ্ছে। আবার অনেকে কিন্তু এটাও বলছে যে আসলে ৭১-কে আসলে এমন ভাবে মানে পোর্ট্রে করা হয়েছে আওয়ামী হুম, ন্যারেটিভ দিয়ে। আসলে হুম, হুম, ৪৭ সালে আমাদের একটা ইতিহাস ছিল, বা ৪৭ হুম, সালের আমাদের একটা যে একটা ভিত্তি ছিল, যে আমাদের হুম, জাতিসত্তার যে ভিত্তিটা, যেটা ৪৭ সালে আহ, প্রতিষ্ঠিত হয়েছিল, বা লাহোর প্রস্তাব ১৯৪০ সালে। এই জায়গাগুলো আসলে অনেকে মানে অস্বীকার করে ফেলে, বা মানে এই জায়গাগুলো আসলে মানে কিভাবে আসলে আপনি দেখুন, যখন মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্র পদে আপনি নির্বাচিত হবে, এগুলো আসলে কিভাবে নিয়ে আসবেন? বড় কথা হচ্ছে আপনি যে ৪৭ এটা আনছেন, এটা দারুণ একটা পয়েন্ট। প্রথম কথা হচ্ছে ৪৭-এ পাকিস্তান আন্দোলন হলো এবং যে মুসলিম জাতীয়তাবাদী যে উন্মেষ এবং ঘটলো। আরেকটা মজার বিষয় হলো যে মানে আপনি আহ, মাওলানা ভাসানী ব্রিগেডের একজন হুম, প্রার্থী। সো মাওলানা হুম, ভাসানী কিন্তু একেবারে পাকিস্তান আন্দোলনের একেবারে কোর মেম্বারদের একজন ছিলেন, পূর্ব না, পাকিস্তান না, থেকে। অবশ্যই। এবং পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান যখন ভাগ হবে, যে প- বাংলা আসলে এই পূর্ব বাংলাটা আসলে পাকিস্তানের সাথে যাবে কিনা, যে গণভোটটা হয়, সে গণভোটের জন্য আসলে ভাসানীরা কাজ করেছেন। সেই জায়গা থেকে পার্সপেক্টিভটা আসলে আপনার আসলে কেমন হবে? আচ্ছা, প্রথম কথা যে গণভোট হয় হচ্ছে সিলেটের প্রসঙ্গে, বুঝছেন, যে সিলেট আসামের থাকবে, ইন্ডিয়ার থাকবে, নাকি এটা আমাদের পূর্ব বাংলার বা পূর্ব পাকিস্তানের অংশ হবে, এটা নিয়ে গণভোটটা হয়। সেই গণভোটে আসামের সিলেটটা যাদের নির্ধারণ করেছে আমাদের সাথেই থাকবেন। এবং দেখেন পাকিস্তানে যে ৪৭ যে বললেন, প্রথম কথা আমি আপনাকে আগেই বলেছি যে আওয়ামী লীগ তার নিজস্ব ন্যারেটিভ দাঁড় করেছে ইতিহাস নিয়ে, এবং এই ইতিহাসটা সম্পূর্ণ ভুল এবং মিথ্যা। সেই ইতিহাসটাকে নির্মূল করা কিন্তু আমাদের এখন একটা এই প্রজন্মের কাছে একটা গুরুতর দায়িত্ব, এবং আমি মনে করি যে এটা আমাদের করা উচিত। এবং ৪৭ না আপনি যে খিজির কথাটা মানে বললেন। খিজির আসলে মানে আমরা অনেক বিষয় নিয়ে মানে কথা বলি বা কথা বলতেছি। আহ মানে একটু স্পেসিফিক করবেন যে আসলে মানে আওয়ামী লীগ মিথ্যা এবং ভুল ন্যারেটিভ আসলে ভুল এবং মিথ্যা ন্যারেটিভের মাধ্যমে মুক্তিযুদ্ধটাকে আসলে আমার জাতির কাছে আসলে উপস্থাপন করার চেষ্টা করেছে বা উপস্থাপন করেছে। কোন কোন জায়গাগুলো আসলে ভুল বা মিথ্যা বা প্রোপাগান্ডামূলক ছিল, এগুলো একটু স্পেসিফিক করলে আমাদের দর্শকদের জন্য বুঝতে একটু সুবিধা হবে। হ্যাঁ, হ্যাঁ, একটু উদাহরণ দিয়ে একটু আপনার বলবেন। প্রথম কথা হচ্ছে, উদাহরণ যদি আমি দিই, প্রথম কথা হচ্ছে দেখেন, মুক্তিযুদ্ধটা যখন শুরু হলো, মুক্তিযুদ্ধে কিন্তু এখানে অনেক প্রমিনেন্ট ব্যক্তিত্ব ছিল, এটা কিন্তু আমি আগেই বলেছি। এই যুদ্ধটা কিন্তু দেশের সাধারণ জনগণ করেছে। কিন্তু এই যুদ্ধের একমাত্র ভর কেন্দ্র কাকে বানানো হচ্ছে? শেখ মুজিবকে, ঠিক না? কিন্তু শেখ মুজিব অবশ্যই তিনি একজন জাতির স্থপতি এবং তিনি এটাকে একটা নিজের স্থান থেকে সেটাকে লিড দিয়েছেন। কিন্তু এই সম্পূর্ণ ক্রেডিট তো তার নয়, এখানে তো অন্যান্য ব্যক্তিত্বরা রয়েছেন। যেমন যদি আপনি দেখেন মেজর জিয়ারা, তারা হচ্ছে একদম ফ্রন্ট লাইনে যুদ্ধ করেছেন। এবং আমি যে কাজী আরিফের কথা বললাম, আমরা যে সিরাজুল আলম খানের কথা জানি, আমরা এখানে যদি আপনি সিরাজ শিকদারের কথাই ধরেন না, সিরাজ শিকদারের মতন ব্যক্তিত্ব ছিলেন যারা একাধারে যেমন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সে ফাইট করেছেন, একই সাথে বাংলাদেশের মুক্তির জন্য ফাইট করেছেন তৎকালীন সময়। সে এই যে তাদের ইতিহাসটা মুছে ফেলানো হলো, এই যে তাদের ইতিহাসটাকে সামনে আসতে দেওয়া হলো না, শুধু
একটা দলের সম্পত্তি এবং তাদের কৃতিত্বটাই আমাদের সামনে সামনে বারবার আনা হলো। সেটার ভিতরে কি হলো আজকে, এবং সেটার ভিতরে যখন জনগণ থেকে তাদের জনযুদ্ধটাকে বিচ্ছিন্ন করা হলো, সেইখানে ফাঁকিটা কোথায় আসলো দেখেন। ফাঁকিটা হচ্ছে, আমি জন আকাঙ্ক্ষাকে অস্বীকার করলাম। 71-এর পর আমরা যে রাষ্ট্র দেখেছিলাম, যে রাষ্ট্র কল্পনা করেছিলাম, সে রাষ্ট্রকে আমরা পেয়েছি। আমরা দেখেছি একটা ফ্যাসিবাদের রাষ্ট্র, একটা বাকশালী আইন দেখেছি আমরা। এখানে তো আমার সাথে দ্বিমত পোষণ করবেন না। এখন তখন জাসদের যারা তার অপোনেন্ট ছিলেন, তাদের কিন্তু আওয়ামী লীগ মানে তৎকালীন বঙ্গবন্ধুর নেতৃত্বে যারা ছিলেন, বিশেষ করে রক্ষী বাহিনী, তারা 30,000 জাসদ হত্যা করেছেন, গুম খুন করে, তারা সবাই সক্রিয় মুক্তিযুদ্ধ ছিলেন। তাহলে এই যে আরেকটা দলকে দমন করে নিজের ক্ষমতা কুক্ষিগতকরণের যে অভিপ্রায়, সেই অভিপ্রায় প্রথম শুরু হয় ইতিহাসটা নির্মূল চর্চা না করা থেকেই। এবং এইটাকে স্পেসিফাই করে আরো অনেক আপনি উদাহরণ সামনে নিয়ে আসতে পারবেন, যেখানে দেখবেন যে আমাদের অন্যান্য যে শহীদ ব্যক্তিত্বরা রয়েছেন, তাদেরকে কতটুকু মূল্যায়িত করা হয়েছে আমাদের ইতিহাসে। কয়টা আপনি ভাস্কর্য বা স্কাল্পচার আপনি ময়দানে দেখবেন যে তারামান বিবি থেকে শুরু করে, বা ধরেন অন্যান্য আমাদের মতিউর রহমান, যে শহীদ লেফটেন্যান্ট মতিউর রহমান, তার কয়টা আপনি স্কাল্পচার পাবেন বাংলাদেশে? পাবেন না কিন্তু। আপনি শুধু তাদেরই কিছু পাবেন। এবং স্বয়ং বঙ্গবন্ধু জাতীয় চার নেতা, সেই চার নেতার আপনি কয়টা পাবেন? পাবেন না। এই যে তার একক করা হলো, আমি বলছি এই করাটাই একটা প্রবলেম। এই করাটা আজকে আমাদের প্রজন্মের ভিতরে কিন্তু আবার দ্বিধান্বিতও করেছে, এবং এখানে আটটা গোষ্ঠী পায়তারা চালাচ্ছে খুবই পূর্ণাঙ্গ রূপে। সে এই পায়তারাটা আছে মুক্তিযুদ্ধকে খারিজ করতে যাচ্ছে বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন স্থান থেকে। সে 47-কে ভরকেন্দ্র বানাচ্ছে। দেখুন, 47 আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমাদের এই 47-এর যে বিভাজনটা হয়, সেই বিভাজনটাকে আদৌ কাম্য ছিল কিনা, এটা কি একটা চাপিয়ে দেওয়া বিভাজন কিনা, সেটা নিয়ে আমাদের বৃহৎ আলোচনা করা যাবে। সেই আলোচনা এখানে শেষ হবে না। কিন্তু এই আসলে 47-কেও আজকে যারা 47-এ মানে খিজির মানে দিস ইজ এটা হচ্ছে আমার পার্সোনাল কৌতূহল। মানে আসলে জি আমি সবসময় একটু কৌতূহল থাকার চেষ্টা করি, মানে আমার একটু জানার ইচ্ছে একটু বেশি হয়। তো আমি এই জায়গায় একটু প্রশ্ন করি, আসলে 47টা আসলে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, মানে তাহলে আমরা কি করতাম তাইলে আসলে 47-এ? দেখুন, চাপিয়ে দেওয়া হয়েছে কোন কি অর্থে আমি করা উচিত বলেছি, ছিল? কারা আমি চাপাইলো? বলি। দেখুন, আমি একটু দেখুন, 47টাকে চাপিয়ে দেওয়া কোন অর্থে আমি বলেছি। দেখুন, আপনি নিশ্চয় জেনে থাকবেন যে অখণ্ড বাংলার একটা প্রস্তাব নিয়ে আসছিল সোহরাওয়ার্দী এবং শরৎচন্দ্র বসু, তৎকালীন পরাগ ব্লকের নেতা, এবং মুখ্যমন্ত্রী ছিলেন সোহরাওয়ার্দী, হোসেন শেখ সোহরাওয়ার্দী। এবং এরা হ্যাঁ, হচ্ছে একটি অখণ্ড বাংলা ধারণা নিয়ে আসেন। এই প্রস্তাবটা কেন করা হয়েছে, যে আমরা যুক্ত বাংলা থাকবো, এবং এই বাংলা না দিল্লির অধীনস্থ হবে, এই বাংলা না কোনো লাহোরের অধীনস্থ হবে, এককভাবে একটা বাংলা স্বাধীন ও সার্বভৌম বাংলা ফ্লারিশ করবে। যেই বাংলার ভিতরে যে আপনি যদি তাদের ওই নীতিমালা দেখেন, যেটা 20শে মে করা হয়েছিল বসুর, শরৎচন্দ্র বসুর ঘরে বসে, সেই নীতিমালায় দেখবেন সেখানে প্রধানমন্ত্রী থাকবেন একজন মুসলিম এবং স্বরাষ্ট্রমন্ত্রী থাকবেন একজন হিন্দু। এরপরে সকল সেক্টরে হিন্দু মুসলিমের সংখ্যানুপাতিক একটা হ্যাঁ, ভারসাম্য খিজির, নির্ণয় করা আমি হবে। আপনার পয়েন্টে বুঝতে পেরেছি। মানে বিষয়টা হলো, আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করা যেতে পারে, মানে যদি মুক্তিযুদ্ধ হ্যাঁ নিয়ে হ্যাঁ বা বাংলাদেশের ইতিহাস নিয়ে যদি আমরা আলোচনা করি, আলাদা একটা টক শো করা যেতে পারে। বাট কিছু বিষয় মানে নুরনবী থাকলে সবচেয়ে বেশি ভালো হতো। নুরনবী হয়তো একটু আগে জানালো যে সে গ্রামে গিয়েছে, টেকনিক্যাল প্রবলেমের কারণে সে আসলে যুক্ত হতে পারতেছে না। আমি আসলে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলতাম। অনেক, আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি ভাই শুনতে পাচ্ছি, জি ভাই শুনতে আচ্ছা, পাচ্ছি আপনি আমি। আমাদের সাথে থাকেন। বিষয়টা হলো, আহ, যারা 47 সালে অখণ্ড বাংলার যে কথা বলেছেন, এই অখণ্ড বাংলার বিরোধিতা যারা করেছিল, তারাই কিন্তু হচ্ছে আহ 1906 সালে হওয়া যে দেশ ভাগ হয়েছিল, সেটা আন্দোলন করে কিন্তু আবার 1911 সালে দেশ ভাগ রদ করে দিয়েছে। তারাই কিন্তু হ্যাঁ, 47-এ আবার দেশটা ভাগ করে ফেলেছে। দেখুন, আমি আপনার প্রশ্ন সম্পূর্ণ বুঝেছি, এটা যদি আমাদের বুঝতে হয়, দেখুন, আমাদের প্রথমে যে ব্যাপারটা 1906 সালে যে বঙ্গভঙ্গ হয়েছে, সেই বঙ্গভঙ্গকে যারা আবার যুক্ত করলেন, সেখানেও যেমন একটা বণিক শ্রেণীর বেনিয়া গোষ্ঠীর স্বার্থ কাজ করেছিল, ঠিক একই বেনিয়া শ্রেণীর স্বার্থ কাজ করার জন্য তারা কলকাতা কেন্দ্রিক আপনার, যখন 1947 সালে কলকাতা কেন্দ্রিক মার্কিন এবং মাওয়ারি পুঁজির বিনিয়োগের একটা শ্রেষ্ঠ কেন্দ্র ছিল, এবং এই পুঁজি বিনিয়োগের কেন্দ্রটা যদি দিল্লির পুঁজিপতিদের হাতছাড়া হয়ে যায়, এটা তাদের জন্য খুব লস হবে। এই লসের কথা চিন্তা করে যখন অখণ্ড বাংলার প্রস্তাব দেওয়া হলো, সেই প্রস্তাব একাধারে যেমন মুসলিম লীগ নাকচ করে, ঠিক কংগ্রেসও নাকচ করে। গান্ধীজি নিজে নিশ্চুপ এখানে থাকে, হিন্দু সভা থেকে শুরু করে অমৃত বাজার পত্রিকা এরা বিরোধিতা করে খোলাসা। এবং এইখানে যারা ছিলেন, মৌলানা আকরাম খাঁ থেকে শুরু করে যারা আসলে উর্দু ভাষী
মুসলিম লীগের যা নেতা ছিলেন সেই নেতাদের এক অর্থে আমি যদি বলি দালালি করেছেন যারা, তারা এই অখণ্ড বাংলার বিরুদ্ধে করেছেন। কেন? তারা জানেন যে অখণ্ড বাংলা হয় তাহলে সোহরাওয়ার্দীর যে গ্রুপ, সেই গ্রুপকে হারিয়ে বা টক্কর দিয়ে তাদের কখনোই বাংলার রাষ্ট্র ক্ষমতা কেন্দ্রে যাওয়া সম্ভব না। কিন্তু যখন বাংলা ভেঙে গিয়েছে, ভেঙে যাওয়ার পর কি হলো আপনি দেখবেন, বাংলা ভেঙে যাওয়ার পর ওই উর্দু ভাষী মুসলিম লীগ নেতৃত্বের প্রভাবের ফলে এই আকরাম খাঁরা রাজা নাজিমুদ্দিন রায় গেলেন ক্ষমতার কেন্দ্রে, এবং ক্ষমতার কেন্দ্রে গিয়ে তারা সোহরাওয়ার্দীকে মাইনাস করে দিলেন, এবং সোহরাওয়ার্দী ভাসানীরা পাকিস্তান আন্দোলনের পক্ষে যে ভাষা ছিলেন সে ভাষা নিয়ে কিন্তু আবার সন্তোষের যে কাগমাই সম্মেলন, সেখানে তিনি জি, আমি সালাম আশা দিচ্ছেন। করব যে আসলে আপনি আপনার জন্য শুভকামনা থাকবে যে আপনি মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে, বাকিদের জন্য শুভকামনা, নির্বাচিত হলে আমরা এগুলো নিয়ে অনেক বেশি সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস চর্চা হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। বাট আরেকটা কিউরিওসিটি আপনার কাছে থাকবে, আপনি ততক্ষণে চিন্তা করতে থাকেন, আমি প্রশ্নটা করে রাখি, আমি পরে জানতে চাইবো। প্রশ্নটা হলো, এটা আসলে একটু মজার, মানে সোশ্যাল মিডিয়ায় আসলে অনেক ধরনের লেখা থাকে, তো সেই জায়গাগুলো থেকে আসলে আমার এই প্রশ্ন কিউরিওসিটি, এটা আমার প্রশ্ন না, বিভিন্ন জায়গা থেকে আমার ধারণাটা জন্ম হয়েছে, যে বলে যে আপনি যেহেতু সম্মিলিত বাম জোট থেকে নির্বাচন করছেন, মানে হ্যাঁ, ঘোষিত, অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, তো সেই জায়গা থেকে প্রশ্নটা করতে চাচ্ছি আর কি, মানে অন্যভাবে নেবেন না, পার্সোনালি নেবেন। একটু প্রথমে থামাই। প্রথম কথা হচ্ছে বাম জোট মানে আমি নিজে বাম রাজনীতি করি, এটা ঠিক, কিন্তু আমাদের জোটটা বাম সমর্থিত না। এটা একটা গণতান্ত্রিক সচেতন শিক্ষার্থীদের এইটা পত্র পত্রিকা বিভিন্ন জায়গায় সম্মিলিত বাম জোট বলে আসলে প্রচারিত হচ্ছে। আচ্ছা, যাই হোক, ভুল হয়েছে। আচ্ছা আমার ভুল হতে পারে, বাট মানে ফ্রেমিংটা এমনই বাজারের মধ্যে। হ্যাঁ, মানে প্রশ্নটা হলো, মানে সবার মানে এটা স্পেসিফিক আপনার প্যানেলের জন্য প্রশ্নটা এরকম, মুক্তিযুদ্ধ বিষয়ক যেহেতু সম্পাদক আপনি, নির্বাচন করছেন, নূরনবী থাকলে তাকে অনেকগুলো প্রশ্ন করতাম, সে নাই, সেজন্য করতে পারছি না। প্রশ্নটা হলো যে মুক্তিযুদ্ধে যে গণহত্যা হয়েছে, আমাদের মুক্তিযুদ্ধে যে গণহত্যা হয়েছে, সেই মুক্তিযুদ্ধের বাংলাদেশ পূর্ব পাকিস্তানের অনেক বামপন্থীরা সেখানে অনেক বড় ভূমিকা পালন করেছে, সিরাজুল আলম খানরা, আসম আব্দুর রবরা, তারা আসলে ছিল, যেই আপনার নিউক্লিয়াস নামে একটা সংগঠন ছিল, সেখানে তারা বামজোটের একটা ছিল, বা কর্নেল তাহেররা, তারা কন্ট্রিবিউট করেছে। বাট জুলফিকার আলী ভুট্টো, মানে সেও কিন্তু কিন্তু একজন বাম ছিল, মানে আসলে এই যে একদিকে পূর্ব পাকিস্তানের বামরা, তারা হচ্ছে একটা দেশ স্বাধীন করার জন্য লড়াই করলো, আরেকদিকে হচ্ছে আরেকজন বাম, জুলফিকার আলী ভুট্টো, সে হচ্ছে একটা দেশের জনগণের উপর আসলে একটা গণহত্যা বা হচ্ছে একটা যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করলো, মানে সেটা নিয়ে একটু, মানে আপনি আপনার মতামতটা বলবেন, পরে শুনবো আর কি, মানে এটা একটু মজার টুইস্ট বললাম আর কি। আচ্ছা, আমি পরবর্তী প্রশ্নে চলে যাব সবার কাছেই। আমরা জানি যে মুক্তিযুদ্ধের সাথে আরেকটা শব্দ আছে এই পদের মধ্যে, গণতন্ত্র। হ্যাঁ, তো বাংলাদেশের যে রাজনৈতিক কালচারে, ক্যাম্পাস গুলোতে যেই ধরনের রাজনীতি আমরা এতদিন ধরে চর্চা হতে দেখেছি, তার কিছু কিছু সিনড্রোম কিন্তু এখনো বিভিন্ন ক্যাম্পাসে আমরা দেখতে পাচ্ছি, যে ক্ষমতা প্রদর্শনের যে রাজনীতি বা পেশি শক্তি প্রদর্শনের যে রাজনীতি বিষয়গুলো, বা কেউ কোনো কথা বললে বা কোনো প্রতিবাদ করতে গেলে সেগুলো নিয়ে আসলে পেশি শক্তি দিয়ে তাকে আসলে থামিয়ে দেওয়ার যে চেষ্টা, এই বিষয়গুলো আমরা দেখতেছি আসলে, বা আমরা 5 আগস্ট আগেও দেখেছি, জাতীয় নির্বাচন সামনে আসতেছে। আপনাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে আপনারা একটা নিউট্রাল সরকারের আমলে যোগসু যদি নির্বাচনটা হয়, আমরা আশা করি, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যোগসু নির্বাচনটা হবে, নির্বাচিত হওয়ার পরপরই কিন্তু একটা নির্বাচন পরবর্তী যে একটা সময় আপনারা পাবেন, এটা হচ্ছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের একটা বিষয়। তো সেই সময়ের ক্যাম্পাস কেমন হবে আমরা জানি না, ওই যে পেশি শক্তি প্রদর্শনের যে রাজনীতি, সেটা আসলে কন্টিনিউ করা হবে কিনা, এই কমিটমেন্ট কিন্তু রাজনৈতিক দলগুলো আমাদেরকে দেয় নাই। এখানে অনিক দাস আছে, একটা রাজনৈতিক বা কিজির আছে, তারা বলবে, উত্তর দিবে, স্পেশালি প্রশ্নটা তাদের কাছে থাকবে, তারা কিন্তু আমাদের কাছে এই কমিটমেন্টটা করে নাই যে আসলে ছাত্রলীগীয় রাজনৈতিক যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটা আসলে মিউচুয়ালি আমরা এটা মিটিগেট করার চেষ্টা করব। বিভিন্ন ক্যাম্পাসগুলোর অভিজ্ঞতা থেকে আসলে আমরা সেই
আশাবাদী হতে পারতেছি না। So, আপনারা যে আপনার পদের সাথে যে গণতন্ত্র যে শব্দটা আছে, যে একজন শিক্ষার্থী স্বাধীনভাবে তার মতামতটি প্রকাশ করতে পারবে, আপনি যকসুর প্রতিনিধি হিসেবে নির্বাচিত হলে একটা প্রতিকূল পরিবেশে আসলে কিভাবে কাজ করবেন? আপনি যদি একজন আম, আম, রাজনৈতিক দলের প্রতিনিধিও হন, মানে আপনার আসলে রোলটা কেমন হবে, বা আপনি যদি স্বতন্ত্র হন আপনার রোলটা কেমন হবে? অনেক দাস, আপনার কাছে চলে যাব প্রশ্ন উত্তরের জন্য। আহ, আপনি কি দেখেন, আমার প্রশ্নটি বুঝতে পেরেছেন? না আবার একটু ছোট করে বলেন, আবার একটু মেলা হয়ে গেছে তো আচ্ছা, লম্বা। আমি আরেকটু ছোট করে বলি। আহ, মানে আপনাদের যে পদ, মুক্তিযুদ্ধের পাশে গণতন্ত্র একটা শব্দ আছে। গণতন্ত্র মানে হচ্ছে বাক স্বাধীনতা, কি বিভিন্ন ইস্যু নিয়ে কথাবার্তা বলবে। মানে অতীতে আমি একটু এক্সাম্পল টেনে বলি, অতীতে দেখেছি যে হল আন্দোলন করতে গেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, তখন দেখা গেছে ছাত্রলীগের হয়ে, প্রশাসনের হয়ে শিক্ষার্থীদের উপর হামলা করছে। হ্যাঁ, তো এই যে গণতান্ত্রিক একটা বাধা, আপনারা কিন্তু, আমরা কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে যে রাজনৈতিক যে দলগুলো, তাদের কাছ থেকে ওইরকম অফিসিয়াল কোনো কমিটমেন্ট আমরা পাই নাই, বা আশাবাদী হওয়ার মতো কোনো আচরণ আসলে পাই নাই। আমরা বিভিন্ন ক্যাম্পাসগুলোর যেই আমাদের অভিজ্ঞতা আছে, মারামারি, খুনাখুনি, বা হচ্ছে শক্তি প্রদর্শনের যে রাজনৈতিক সংগঠনগুলো করতেছে, তো সেই জায়গা থেকে একটা জাতীয় নির্বাচন হওয়ার পর পর আপনারা যোগ্য প্রতিনিধি হইলে পর পর কিন্তু একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন আপনারা পড়বেন, একটা নতুন একটা পরিস্থিতি পড়বেন। তখন আসলে কোন ক্যাম্পাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিছু হ্যাঙ্গিং একজন শিক্ষার্থীর গণতন্ত্র আপনি কিভাবে নিশ্চিত করবেন? কোন যে আমি কব কিভাবে, আমি বুঝতেছি না তো। হ্যাং খাই হ্যালো ভাই, শোনা যাচ্ছে? হ্যালো হ্যাঁ, অনেক। আপনি কি আমার প্রশ্নটা পুরোপুরি শুনতে পাচ্ছেন, শুনতে পেয়েছেন? ভাই, শোনা যাচ্ছে ভাই, কিন্তু আমার ফোন তো হ্যাং খেয়ে গেছে। হ্যাঁ, আমি আপনাকে শুনতে পাচ্ছি, আপনি কোন বলা জায়গায়? শুরু করেন। ও, ঠিক আছে, আমি আসলে ফোন হ্যাং করতেছি তো ভাই, বুঝতেছি না কোন জায়গা দিয়ে আপনি কি দেখছেন। আচ্ছা, আপনি কি একটু সময় নেন, তাহলে আমরা খাইরুলের কাছে চলে যাবো। খাইরুল, আমি আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছেন আমার। আহ, আপনি যদি আপনার পার্সপেক্টিভটা একটু বলেন। আপনি স্বতন্ত্র থেকে ইলেকশন করতেছেন, আপনার জন্য ভিন্ন রকম একটা চ্যালেঞ্জ। মানে আপনি স্বতন্ত্র থেকে, আপনার আসলে পলিটিক্যাল ব্যাকআপটা নাই, আপনি যদি কোনো একটা বিষয় নিয়ে কথা বলবেন, তখন আসলে অনেক ধরনের বাধা সম্মুখীন হবেন। অ্যাকর্ডিং টু দ্য কালচার অফ বাংলাদেশ, পলিটিক্যাল কালচার অফ বাংলাদেশ, যেটা আমরা এক্সপিরিয়েন্সড, যেই কালচারে আমরা অভ্যস্ত, সেই কালচারের প্রেক্ষাপটে আসলে আপনি স্বতন্ত্র হিসেবে ইলেকশন করলে আপনার সামনে যে চ্যালেঞ্জ গুলো আসবে এই পদে গণতন্ত্র রক্ষার কাজগুলো করতে গিয়ে, সেখানে আপনি আসলে কিভাবে কাজ করবেন, আপনার পরিকল্পনা কি? সবচেয়ে বড় যে বিষয়, আমার চ্যালেঞ্জের চেয়ে আমি আমার সম্ভাবনাটাই আসলে বেশি দেখছি। কারণ আপনি যদি একটু খেয়াল করেন, আমাদের অনিক আছেন কিংবা নূর নবী আছেন কিংবা সিফাতের কথাই বলি, তাদের কিন্তু মোটা দাগে একটা কথা থাকে যে তারা সব কথা কিন্তু নিজের মতো করে বলতে পারে না। মানে অনেক সময় হয় কি যে দলীয় কোনো একটা রাজনীতি করলে নিজের মতামতের কিছু একটা পরিবর্তন থাকলেও সেটা দলের বাইরে গিয়ে বলার সুযোগটা খুবই কম থাকে। কিন্তু আমি ওই দিক থেকে একদমই স্বতন্ত্র এবং খুব ফ্রি হয়ে এই ধরনের কথাগুলো বলতে পারবো বা এই ধরনের সমস্যাগুলো নিয়ে কাজ করতে পারবো। আমি নিতান্ত একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে, সাধারণ শিক্ষার্থীদের একজন প্রতিনিধি হিসেবে হওয়ার সবচেয়ে বড় সুযোগ আমি মনে করি আমার, বাকি তিনজনের তুলনায়। সো এদিক থেকে আমি স্টুডেন্টদের যে ধরনের সমস্যাগুলো হবে বা স্টুডেন্টদের জন্য যা করা লাগে, স্টুডেন্টদের যে কোনো ধরনের গণতান্ত্রিক কোনো অধিকার যদি একটা কথা হয়, বললাম, আমি সেই বিষয়গুলো নিয়ে আমি আমার মতো করে সাধারণ স্টুডেন্ট যেমন চাইবে তেমন করে আমি স্টেপ নিতে পারবো। এটা আমি মনে করি আমার একটা অ্যাডভান্টেজ। বিষয়টা হলো, ধরেন, মানে আমি একটু এক্সাম্পল দিয়ে বলি। মানে এক্সাম্পলটা এমন, ধরেন হচ্ছে অনিক দাস নির্বাচিত হলো, আমরা তর্কে, আমি এক্সাম্পল হিসেবে বললাম। অনিক দাস নির্বাচিত হওয়ার পরে একটা গণতান্ত্রিক, মানে কোনো একটা কাজ করতে গেলে অনিক দাসকে হয়তো ছাত্র শিবির বা হচ্ছে বামের কোনো নেতারা হচ্ছে বাধা দেওয়ার চেষ্টা করলো, তখন অনিক দাসের ব্যাকআপ হিসেবে কিন্তু আহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহ ছাত্র দলের সদস্য সচিব, আমার প্রিয় বড় ভাই আহ শামসুল আরিফিন ভাই আছে। বা খিজিররা যদি কোনো কথা বলে, সেটা যদি কোনো খিজির যদি এই পদে নির্বাচিত হয়, সে যদি কোনো কাজ করে, সেখানে যদি অনিক দাস বাধা দিতে আসে, সেখানে কিন্তু তার যারা আছে, তারা প্যানেলের লোকজন, তাদের একটা সমর্থন আছে। আবার যদি নূর নবী নির্বাচিত হয়, শিবিরের একটা সে সমর্থন পাবে অবভিয়াসলি। সো মানে এই যে একটা, মানে কি বলে, রুট থেকে একটা শক্তি পাওয়া বা কথা বলার জন্য একটা
কি বলে বট গাছের যে ছায়া, বাংলাদেশের পলিটিক্যাল কালচার কালচারটা নিয়ে কথা বলতেছি, আপনি অন্যভাবে নিয়েন না। মানে হ্যাঁ সেখান হ্যাঁ থেকে আসলে মানে আপনার চ্যালেঞ্জটা কিন্তু একটু ভিন্ন রকম স্বতন্ত্র প্রার্থী হিসেবে। তো এরকম আপনি যখন প্রার্থী হিসেবে নির্বাচিত হলেন, আমরা আপনাকে নির্বাচিত করলাম আমাদের প্রতিনিধি হিসেবে, তখন যদি মনে করেন আপনার একটা গণতান্ত্রিক আন্দোলন বা জগন্নাথের সংগঠিত হবে, সেটা অনিক দাসের বিরুদ্ধে যাচ্ছে, অনিক দাস এসে আপনাকে ফোন দিয়ে একটা হুমকি দিল, তখন আসলে আপনি কিভাবে সেটা আসলে হ্যান্ডেল করবেন, মানে আপনার ব্যাকআপটা কে দিবে? আচ্ছা, এই ক্ষেত্রে আমি দুইটা কথা বলবো। প্রথমত, আমি যদি নির্বাচিত প্রতিনিধি হয়ে যাই, সেক্ষেত্রে কিন্তু আপনার মাথায় এটা রাখা লাগবে যে আমি 17,000 স্টুডেন্টের একটা বড় অংশের সমর্থন পেয়েই কিন্তু এই জায়গাতে আসতে পারলাম, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আপনি যদি পিছনের যতগুলো আন্দোলন দেখেন, 24-এর গণঅভ্যুত্থান থেকে শুরু করে আপনি যদি সামনে দেখেন যে আমরা যোগসুর আন্দোলন বলেন, কিংবা হলের জন্য, অথবা হচ্ছে যমুনাতে যে আন্দোলন করলাম, প্রত্যেকটা জিনিসে একটা একটা বিষয় খুব মিল। সেখানে আপনি অনিক এবং সিফাতকে একসাথে দেখবেন, এবং তাদের পিছনে নুন্নবীকে দেখবেন, এবং তাদের পিছনে মাইক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে রিয়াজ ভাই, এবং পাশে হচ্ছে শামসুল আরেফিন ভাই, এবং আরেক পাশে দেখা যাবে হিমেল ভাই। আপনি জগন্নাথের প্রশ্নে যতই দল আসুক, আরো দল আসুক, আরো আরো 10টা দল আসুক, এবং আমার মতো আরো স্বতন্ত্র আরো 20 জন আসুক, কিন্তু জগন্নাথের প্রশ্ন যেখানে আসবে সেখানে সবাই একতাবদ্ধ। এইটা নিয়ে আমার মনে হয় যে এই দুই পয়েন্টের বাইরে আমার আর কোনো কিছু বলার আমি প্রশ্ন রাখি আসলে না। খুবই মানে পার্সোনালি পুলকিত যে আপনি একজন যোগসুর প্রার্থী হিসেবে খুবই অপটিমিস্টিক। আমরা আশা করব যে এরকম একটি পরিবেশ ক্যাম্পাসে বিরাজ করবে। আমি খিজিরের কাছে চলে যাব। খিজির, না, আপনি আসলে খায়রুল খুবই মানে ভদ্র মানুষ, আপনি পলিটিক্যাল মানুষ, আপনি মানে একটা ইউটোপিয়ান ওয়ার্ল্ড চিন্তা করে যারা নির্বাচনের পরে ধরেন একই মিছিলে আপনি রিয়াজুল এবং হচ্ছে সাম্য এবং পাশাপাশি শামসুল আরিফিন ভাইকে দেখলেন না। মানে একই যৌক্তিক কোনো আন্দোলনে তারা আলাদা 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 আন্দোলন করতেছে। আমরা দেখেছি যে আহ ফ্যাসিবাদ বিরোধী এই যে আওয়ামী লীগের বিরুদ্ধে যেটা তারা যে লকডাউন দিল, লকডাউন ঠেকাও আন্দোলনে দেখেছি আমরা শিবিরে মানে সাধারণ শিক্ষার্থীরা একদিকে আন্দোলন করতেছে, ছাত্রদল আলাদা আন্দোলন করতেছে, আলাদা মিছিল করতেছে। তো মানে অলরেডি এগুলো আমরা দেখতে পাচ্ছি। তো দেখা গেল মানে আপনি নির্বাচিত হলেন, কিন্তু আপনাকে হচ্ছে শিবির হচ্ছে বাধা দিচ্ছে, বলতেছে যে আচ্ছা খিজির তো বাম প্যানেল থেকে নির্বাচন করে হয়েছে, সে একটা নাস্তিক, তারা হচ্ছে আমরা কোনো ধরনের কোনো সহযোগিতা করব না। বা ছাত্রদল বলতেছে ওরা শিবির প্যাট্রোনাইজ করতেছে, সুতরাং তাকে আমরা কোনো সহযোগিতা করব না। আবার ফোন দিয়ে কেউ বলতেছে যে খিজির তুমি যদি এই আন্দোলন করো তাইলে হচ্ছে তোমার ঠ্যাং ভেঙে দেবো ক্যাম্পাসে আসলে। মানে তখন এই ধরনের মানে পরিস্থিতির শিকার হলে মানে আপনি কি করবেন? দেখুন, প্রথম কথা আপনাকে একটু সংশোধন করি যে মানে সরি বাট আমার এটা করতে হবে। যে আপনি যে কথা বললেন যে ভদ্র এবং পলিটিক্যাল, এটা হচ্ছে একটা ফ্রেমিং সৃষ্টি করে যে না, তারা যারা ভদ্র নয় তারা একমাত্র হ্যাঁ, পলিটিক্যাল, ব্যাপারটা এমন কিছু না। হ্যাঁ, বুঝছেন? আমি এখানে ভদ্র না, এটা এটা আমি আপনি এখানে একটু বলেছি বাস্তবায়ন অপটিমিজমের জায়গা করুন। থেকে, অপটিমিজমের না জায়গা না, থেকে ভাই আশাবাদী। আসলে আমি মিন করতে বলেছি চেয়েছে পলিটিক্যাল এবং নন পলিটিক্যাল, আমি যতটুকু বুঝেছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওইটা আমি বলা উচিত ছিল, এটা কারণ বলেছি। আমাদের টার্ম ইউজ করার সময় সচেতন থাকা উচিত। এখন প্রথম না, কথা যে আপনি যে বাংলাদেশের কথাটা বাংলাদেশের একটা কমন ম্যাট্রিক্স আছে, যারা পলিটিক্স করে না তারা খুবই ভদ্র, যারা পলিটিক্স করে তারা ভদ্র না, সে কমন হ্যাঁ, ম্যাট্রিক্স। আপনার হচ্ছে সামাজিক একটা কমন আন্ডারস্ট্যান্ডিং থেকে আপনি কথাটা বলেছেন। দেখেন, প্রথম কথা হচ্ছে এই যে আপনি যে আন্ডারস্ট্যান্ডিং এর কথাটা বলেন, আমি সেখান থেকে যদি আমি শুরু করি, কোন রাজনৈতিক দলের মেম্বার, আপনি প্রথম যে কথা বললেন যে আজকে যদি আমি একটা কথা লোকসভা নির্বাচনে ইলেক্টেড হওয়ার পর আমি যদি এমন একটা কথা দাবি নিয়ে আসি এবং সেই দাবি যদি আমার দলের সাথে সাংঘর্ষিক হয়, তাহলে আমি থাকতে পারবো কিনা। দেখুন, এইখানে প্রশ্নটা আসে যে কোন পলিটিক্যাল পার্টি কোন ধরনের রাজনৈতিক চর্চা করে। আপনি যদি খেয়াল করেন আমাদের বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ যেগুলো পলিটিক্যাল পার্টি আছে এবং তাদের স্টুডেন্ট উইং আছে, তারা কিন্তু একটা পাওয়ার প্র্যাকটিসের রাজনীতি করে, একটা দখলদারিত্বের রাজনীতি করে, একটা ভাইগিরির রাজনীতি করে। কিন্তু আমার রাজনীতি আপনি দেখবেন এটা একটা ইডিওলজি, এটা আদর্শ ভিত্তিক রাজনীতি, যেখানে আমি একজন সদস্য হলেও আমি আমার প্রেসিডেন্টকে, আমার সভাপতিকে আমি কোশ্চেন শুরু করতে পারি। এই স্কোপটা কিন্তু অন্য রাজনীতি দেয় না। আমার রাজনীতি করতে হলে কিন্তু পড়াশোনা করা লাগে, জানা লাগে, একটা আদর্শকে ধারণ করে রাজনীতিটা করা লাগে। তো দেখুন, এই রাজনৈতিক কালচারটা মেন জিনিস, এখানে লেজুর ভিত্তিক কিনা, কে কোন রাজনীতি প্র্যাকটিস করতেছে, এটা হচ্ছে মুখ্য কথা। এখন আপনি যতই একজন স্বতন্ত্র আসলো বা একজন আরেকজন আসলো, কিন্তু তার ভিতরে যদি এই প্র্যাকটিসটা না থাকে, যে সে আধিপত্য বিস্তারকারী মতন যদি তার ভিতরে মনন কাঠামোটা যদি এমন থাকে,
তাহলে আপনি যতই কোন শেয়ার কোনো গণতান্ত্রিক ভ্যালুস কিন্তু তার ভিতরে থাকবে না। তা আপনি দেখতে হবে যে কোন দলে গণতান্ত্রিক ভ্যালুস মূল্যবোধকে ধারণ করে। সে আমার দলের যদি আমি প্রথম কথা আপনাকে অ্যাসিওর দিয়ে বলতে পারি যে কোনো গণতান্ত্রিক আন্দোলনের সাথে আমার দলের কোনো কনফ্রন্টেশন তখন লাগবে না, কারণ প্রতিটি যৌক্তিক আন্দোলনে আমরা সবার সাথে থাকি। অর্থাৎ আমার সাথে এই প্রশ্ন কখনো আসবেই না। এবং ব্যাকআপের যে কথা বললেন যে ব্যাকআপ থাকবে কিনা, দেখুন আমার তো ওইটাই যে আমার কালচার আমার রাজনীতিটাই যদি আমি যৌক্তিকভাবে থাকি তো অবশ্যই আমার ব্যাকআপ আসবে। এবং এখানে স্টুডেন্ট আমাদের সাথে থাকবে। প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে আপনারা দেখেছেন যে আমরা যেভাবে ভূমিকা রেখেছি এবং আমাদের স্টুডেন্টে পেয়েছি, সবসময় স্টুডেন্ট আমাদের সাথে থেকেছে। তো এটা নিয়ে তো আসলে আর কোনই থাকে না। এবার যদি আসলে গণতান্ত্রিক মূল্যবোধ মানে শিবির, মানে গণতন্ত্র। এখানে একটা 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 খুবই মজার একটা কথা বলি আপনাকে। মানে হুম, আমরা হুম, যারা নন পলিটিক্যাল, মানে আমি পলিটিক্যাল, মানে এটা আমি 100% পলিটিক্যাল, কারণ আমার পলিটিক্যাল একটা বিশ্বাস আছে, আমার একটা পলিটিক্যাল হুম, একটা জায়গা আছে। বেশিরভাগ নন পলিটিক্যাল, মানে যারা দর্শক আছেন তারা অফেন্ডেড ফিল করবেন না। মানে আমার অভিজ্ঞতা যেটা, আপনারও অভিজ্ঞতা আছে, যে আমাদের একটা বদ অভ্যাস আছে যে হয়তো 24 আন্দোলনটা একটু বেশি এক্সট্রাঅর্ডিনারি, সেটা দিয়ে আমি সবাইকে বিচার করব না, এটা এক্সট্রাঅর্ডিনারি সিনারিও। হুম। আমরা খুবই, যারা হচ্ছে আহ, খাইরুল, আপনি আসলে অফেন্ডেড ফিল করেন না। যারা আসলে নন পলিটিক্যাল তারা আসলে নিজেদেরকে একটু ছাপোষা, একটু ঘর কোণে রাখার জন্য নিজেকে একটু চেষ্টা করে যে না, আমি পড়াশোনা করব। পড়াশোনার একটু বাইরে গিয়ে খাইরুল হয়তো অ্যাক্টিভিটি করেছে, সেই জায়গা থেকে সে এই জায়গাটা আসার চেষ্টা করেছে, ফিল্ম সোসাইটি করেছে। যারা অবকাশ ভবনে তারা নন পলিটিক্যাল, এটা আমি বিশ্বাস করি না। আহ, মানে এটাও একটা অবকাশ ভবন ইজম, এটাও একটা ইজম, এটা আমি বিশ্বাস করি আর কি। হ্যাঁ, তো সেখানে পলিটিক্স যারা, এর জায়গাটাও ভিন্ন রকম। হ্যাঁ হ্যাঁ, এই যে যারা আহ, যারা বলে যে আমি হচ্ছে নন পলিটিক্যাল, আমি অ্যাপলিটিক্যাল আর কি, বলে অ্যাপলিটিক্যাল, হুম, তারা একটু মানে ভন্ড টাইপের হয়। হ্যাঁ, তাদের আসলে নির্দিষ্ট কোনো স্পেসিফিক কোনো জায়গা থাকে না, তারা মনে করে যে, মানে আমি ভন্ড কেন বললাম, তারা একটু সেলফিশ টাইপের হয় আর কি, একটু যদি স্পেসিফিক আরো করি, তারা একটু সেলফিশ টাইপের হয়। সো মানে খায়রুলের ক্ষেত্রে খায়রুল একটা আত্মবিশ্বাসী মনোভাব থেকে বলেছে যে আমি শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে আসবো, আমি যদি কোনো আহ, বিষয়ে যদি আহ, বাধার সম্মুখীন হই, তাহলে যে শিক্ষার্থীরা আমাকে নির্বাচিত করবে তারা আমার পাশে দাঁড়াবে। কিন্তু মানে বাংলাদেশের বাস্তবতাটা হচ্ছে, মানে আমরা হচ্ছে খুবই সেলফিশ মানুষ, বুঝছেন। এই যে খিজির, আপনি যদি আপনার প্যানেল থেকে একমাত্র প্রার্থী হিসেবে যদি আপনি মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র পদে নির্বাচিত হন, দেখা গেল আপনার প্যানেল অন্য কোনো একটা দলের, মানে ক্লিন শিট মেরে তারা আসছে, দেখো সবাই শিবিরের অথবা সবাই হচ্ছে ছাত্র দলের, এমনও হইতে পারে সিনারিওটা। তখন হয়তো দেখা গেল আপনি আসলে, মানে আপনার কোনো স্কোপই নাই, মানে আপনি গণতন্ত্র বিষয়ক সম্পাদক, মানে আপনার গণতন্ত্রের দাম নাই। কথা বুঝছেন? হুম। মানে আপনি একটু চিন্তা করেন, মানে বিভিন্ন, মানে আপনার গণতন্ত্র কি তারা পাত্তা দিবে না। তো তখন সেই সিনারি গুলোতে আসলে কি হবে, মানে সেটা হ্যাঁ, হচ্ছে দেখুন আমার জানার আপনি ইচ্ছা। যদি হ্যাঁ আপনি ঠিক আছে আমি বলি, আমি প্রথমেই কিন্তু একটা বলেছি যে আমাদের এই যে রাজনীতি সম্বন্ধে পলিটিক্যাল, আপনি প্রথম বলেন যে ঘর কোণে থাকে বা তারা নিজেকে রাজনীতি থেকে দূরে রাখে। কেন রাখে? কেন দীর্ঘদিন ধরে আমাদের রাজনৈতিক স্পেয়ারটা এভাবে দূষিত করেছে পাওয়ার পলিটিক্স এর মাধ্যমে, চাঁদাবাজির মাধ্যমে, স্ট্যান্ডবাজির মাধ্যমে, যে 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 লোকটা মনে করে আমি রাজনীতি করলে আমার ক্যারিয়ার থাকবে না, সে মনে করে রাজনীতি করা একটা মানে সমাজের একটা টাইম ওয়েস্ট। কিন্তু আপনি দেখেন মৌলানা ভাসানীর একটা কথা আছে যে রাজনীতি হচ্ছে মহৎ কর্মপ্রয়াস। অর্থাৎ যারা রাজনীতি কেন করবো, আমি মানুষের জন্য করব, সমাজের জন্য করব। এবং আমাদের পূর্বপুরুষরা এই জন্যই করে গিয়েছেন। অনেক বড় বড় রাজনীতিবিদ পাবেন, বড় বড় লোক পাবেন, তারা সর্বস্ব শেষ করে দিয়েছে এই রাজনীতির জন্য। কিন্তু তাহলে আজকে দেখেন এই গোটা 16 বছর আমরা যে স্পেয়ারটার ভিতর ছিলাম, সেখানে কিন্তু শুধু 16 বছর না, এর আগে থেকেই রাজনৈতিক ব্যাপারটাকে এমন ভাবে দূষিত কলুষিত করা হয়েছে যে এখন সব মানুষ রাজনীতিতে ঢুকতে চায় না। এই কালচারটার পরিবর্তন যতদিন না হবে ততদিন পর্যন্ত, আজকে খায়রুল ভাই হয়তো আসছেন কিন্তু কালকে এরকম 10টা খায়রুল কিন্তু আসবে না রাজনীতির সাথে। প্রথম কথা হচ্ছে এটা, তারা ঘর করে কেন থাকে, এর একটা বড় কারণ। তো এই রাজনীতির গ্রাউন্ডটা তাহলে স্পেয়ারটা তৈরি করতে হবে কাদের দিয়ে? কারা এটা দূষণ মুক্ত করবে? তারাই দূষণ মুক্ত করবে যারা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী, যারা একটা হুম। আদর্শ ভিত্তিক রাজনীতি করে। তাহলে সেইখান থেকে আমি মনে করি যে আমি যদি একাও বের হয়ে আসি, আমি যদি একা পার্সন থাকি, আপনি জানবেন যে আমি যদি একাও হয়ে থাকি তারপরেও আমি সেখানে লড়াইটা জারি রাখবো, আমি কখনো দমে যাব না। যতই আমার বিরুদ্ধে স্রোত আসুক না কেন, কারণ আমি বিশ্বাস করি যে আমি যে জিনিসটা বিশ্বাস করি সেটা যৌক্তিক এবং সেটা একটা জাতির উন্নয়ন এবং গোটা ছাত্র সমাজের জন্য কল্যাণমূলক।
এই জন্য তো আমি দমে যাবো না। আমার যদি এরকম স্পেয়ার যে আমি একা জিতেছি আর কেউ আসলে, ডাজেন্ট ম্যাটার, আমি যে বক্তব্য যে কমিটমেন্ট দেবো সে কাজ রাখবো। আমি যদি কমিটমেন্টের কথা আসি একটু দেখ, মেহেদী ভাই দেখেন, আপনি জেনে থাকবেন যে আমাদের যকসু ইলেকশনটা হচ্ছে, কিন্তু আমাদের নীতিমালায় আমাদের যে সিন্ডিকেট সবাই, সেখানে যকসু মেম্বারদের কোনো প্রতিনিধিত্বের বিধান রাখা হয়নি। তাহলে আপনি একটা প্রশ্নের যেখানে সিদ্ধান্ত পলিসি মেক হয়, সেই সিদ্ধান্ত মানে পলিসি যে দেওয়ার ব্যাপার, সেখানে যদি আপনার যকসুর প্রতিনিধি না থাকে, তাহলে এই যকসুটা কিভাবে ছাত্রদের উপকারে আসবে? এটা তো আলটিমেটলি একটা মানে শিক্ষকদের অধীনস্থ একটা বডি হিসেবে ফাংশন করবে। তো আমার প্রথম, যদি আমি যকসু ইলেকশনে জিততে পারি, প্রথম কাজ থাকবে সিন্ডিকেট মানে পরবর্তী যকসু গুলায় এই নীতিমালা পরিবর্তন করা, এই আধিপত্যবাদী সৌরাচারী নীতিমালা পরিবর্তন করে যকসুর প্রতিনিধি যখন সিন্ডিকেট সবাই বুঝতে পারে এবং সিদ্ধান্ত সিদ্ধান্ত গ্রহণের সময় যখন স্টুডেন্টরা প্রতিনিধিত্ব করতে পারে, এটা এশিওর করে। এবং যকসুকে ক্যালেন্ডার ভুক্ত করতে হবে। এই চর্চাগুলোর ভিতর দিয়ে আপনি একটু দেখেন, আমি যখন প্রথমে ভার্সিটিতে আসি, আমার একটা টিচার ছিলেন, আমি নামটা মেনশন করি না, সে একটা মেয়ে ছিলেন, আমাদের যারা মেয়েরা হচ্ছে একটু মেকআপ টেকআপ পরে আসতেন, তাদেরকে এইভাবে বলতে যে তুমি যে হাত মোজা পরে আসছো, তোমার গরম লাগে না? মানে এটা কোন ধরনের সেন্স একটা ভার্সিটিতে? মানে আমি তো এমন একটা ভার্সিটি কল্পনা করি যেখানে একজন হিজাব পরবে, একজন মেকআপ পরবে, আর একজন হিজাব ছাড়া চলবে, উভয় সঠিক স্বাধীনতা ভোগ করবে। আপনি যখন গণতান্ত্রিক মূল্যবোধে আসেন, তখন তো এইটাই যে আমি পোশাকের স্বাধীনতা সম্পূর্ণভাবে পাবো, একজন নারী যৌন নিপীড়নের শিকার হবে না, যৌন নিপীড়নের জন্য অবন্তিকা মৃত্যু সেই কেস কত দূরে এগিয়েছে, আগায়নি তো। তাহলে এই যে গণতান্ত্রিক স্পেয়ার গুলো তো এইভাবে নষ্ট হচ্ছে। সেখানে এটাই যে আমরা যদি আসতে পারি আমাদের পূর্ণাঙ্গ প্যানেল, আমরা মনে করি যে আমরা এইভাবেই কাজ করতে পারবো। গণতান্ত্রিক স্পেয়ার গুলো এখানে কাওয়ালি হবে, নাসিদ হবে, এখানে কনসার্ট হবে। এটাই আমাদের আগামী বাংলাদেশ হওয়ার কথা, এবং এটাই এভাবে আমরা দেখতে চাই। ধন্যবাদ খায়রুল, খুব চমৎকার উত্তর দেওয়ার জন্য। অনেক মনে হয় একটু ডিসকানেক্টেড হয়ে গেছে টেকনিক্যাল কারণে। ভাই, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। আমি আপনার এই প্রশ্নের সাথে দুই এক কথা হ্যাঁ, যুক্ত করতে চাচ্ছি যদি ওকে ওকে, জি আচ্ছা, আপনি যে প্লিজ। বিষয়টা বলেছিলেন যে পলিটিক্যাল ছেলেরা যারা হচ্ছে ঘর কোনো থাকে, কেন নন পলিটিক্যাল যারা ঘর কোনো থাকে, আপনি একটা জিনিস যদি খেয়াল করেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যারা কিন্তু এটা আসলে এটা যে মানে আমার মন্তব্য না, এটা আসলে একটা জেনারেল হ্যাঁ না না, আমি আসলে ক্যারেক্টারাইজেশন। এটা নিয়েই কথাটা বলতে চাচ্ছি যে অন বিহাফ অফ নন পলিটিক্যাল বয়েজ। তো এটা নিয়ে যদি বলি যে আপনি যদি বিগত ফ্যাসিস্ট আমলে দেখেন যে যারা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা নিয়ে অনেক মানে কথা বলে বেড়াইছে, প্লাস হচ্ছে এগুলো নিয়ে অনেক হ্যানত্যান, এই আন্দোলন সেই আন্দোলন, মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে যে খাবার যে বিষয়টা ছিল, তারা কিন্তু অনেক ক্ষেত্রে সুবিধাভোগী হয়েছে। আমি কিন্তু ভাই যখন এই বিষয়গুলো নিয়ে কাজ করতাম, ডকুমেন্টারি নিয়ে কাজ করতাম, তখন কিন্তু আমি আসলে ওই সময়টা কিন্তু আওয়ামী লীগ বলেন বা ছাত্রলীগ বলেন, তাদের কিন্তু একদম পিক আওয়ারে, পিক মোমেন্টে ছিল কিন্তু সিচুয়েশনটা 2021, 22, 23 যদি ধরেন আপনি। ওই সময়ও কিন্তু আমি কোনো ধরনের পলিটিক্স করি নাই, কিংবা আমি চাইলে কিন্তু ওই ধরনের কোনো একটা কোনো ভাই, ক্যাম্পাসে কিন্তু আমাদের অনেক গরম অবস্থা ছিল, চাইলে কিন্তু ওই ধরনের কোথাও গিয়ে নাম লিখতে পারতাম। বা আমাদের ফিল্ম এন্ড টেলিভিশন ডিপার্টমেন্টে কিন্তু কোনো কমিটি নেই, আমি কিন্তু ওইটার জন্য বলি আসলে অফার পেয়েছিলাম, কিন্তু আমি আসলে খুব সুন্দর করে না করে দিয়েছিলাম। কারণ হচ্ছে আমার কাছে তখন মনে হয় না যে আসলে সিচুয়েশন গুলো এরকম যে আমাদের গণতান্ত্রিক যে সিচুয়েশন বা চর্চাটা আসলে এখানে এইভাবে কাজ করে বা এইভাবে ওয়ার্ক করবে। তো আমার কাছে মনে হয় না বলে আমি আসলে এই জিনিসগুলোর সাথে অ্যাড হয়নি। আরেকটা বিষয় হচ্ছে ভাই, পলিটিক্স না করার একটা সুবিধা আছে। যেমন ধরেন 24-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রলীগ করতো এমন অনেক বন্ধুদেরকেই দেখতাম যে আমাদের সাথে বলতো, না এইগুলা তো আসলে ঠিক না, এইভাবে তো গুলি করে মারাটা ঠিক হয়নি। কিন্তু দলীয় থাকার কারণে সেইখানে কোনো ধরনের কমেন্ট বা ফেসবুকে কোনো একটা স্ট্যাটাস দিয়ে বা মানে সরাসরি কোথাও বলার কোনো স্কোপ সে কিন্তু পায়নি। সো এই জায়গা থেকে কিন্তু আমরা যারা পলিটিক্স করি না তারা কিন্তু আরো স্বাধীন আছি। এবং আমি মনে করি যে এটা আমার আরো একটা বড়, মানে আমি যে রাজনীতি করি না, এটা আমার আরেকটা বড় গণতান্ত্রিক চর্চা। জি, ধন্যবাদ খায়রুল। আহ, আমরা আহ, আমরা এখন দুজন অতিথির সাথে আছি। দর্শক, আমাদের বাকি দুজন অতিথি আহ, তাদের টেকনিক্যাল প্রবলেমের কারণে, নেটওয়ার্ক প্রবলেমের কারণে আসলে আমাদের সাথে যুক্ত হতে পারেননি। একজন ডিসকানেক্টেড হয়ে গেছেন, সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব আমাদের বর্তমান যে অতিথিরা আছেন তাদের কাছে। আহ, আপনারা খুবই চমৎকার উত্তর দিচ্ছেন। আমাদের দর্শকরা যারা আপনাদের ভোটার, তারা আশা করি খুশি হবেন, আপনার অ্যাটলিস্ট কনভিন্স হওয়ার চেষ্টা করতেছেন। আমি আসলে একটা সংকট নিয়ে কথা বলবো।
যে আমরা আপনাদের অপটিমিজম, আপনাদের স্বপ্ন, আপনাদের অ্যাক্টিভিটি অনেক শুনলাম যে আপনারা বিভিন্ন কিছু করবেন, এবং যেমনটি লেখা আছে গঠনতন্ত্রে বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম করার মাধ্যমে ইতিহাসকে রক্ষা করার কাজ করবেন। খায়রুল চমৎকার কথা বলেছেন যে আপনি ফিল্ম মেকিং এর যেই, আপনি ফিল্মের স্টুডেন্ট, ফিল্মের মধ্যে দিয়ে হচ্ছে আপনি আহ, আহ, মুক্তিযুদ্ধের যে ইতিহাসটা, সেই ইতিহাসটা আসলে আপনি তুলে ধরার চেষ্টা করবেন জাতির কাছে। সো আমরা অনেক কিছু বুঝলাম। আসলে একটা সংকট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পার্সপেক্টিভ থেকে, এটা আমরা সবাই জানি যে বাজেট সংকট। খায়রুল, খিজির কি অবকাশের কোনো সংগঠনের সাথে যুক্ত আছেন কিনা, আমি একটু হা না প্রশ্ন একটু জেনে নেব। না না, আমি যুক্ত ছিলাম আবৃত্তি সংসদে, পরে ওটাতে লিড নিয়েছি। ও আচ্ছা। আপাতত নাই। খায়রুল আসলে টের পাবে, খায়রুল একটা সংগঠনের সাংগঠনিক দায়িত্বে ছিলেন, দপ্তর সম্পাদক আমি পদে প্রেস ক্লাবেরও সাধারণ সদস্য ছিলাম ভাই। সাধারণ সদস্য ছিলেন। জি। আমি কোর মেম্বার ছিলেন ফিল্ম ফিল্ম সোসাইটির। তো আমি জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সেক্রেটারি হিসেবে আমি এতটুকু বলতে চাই যে আমাদের আসলে খুব বেশি বাজেট দেয় না। একটা নির্দিষ্ট পরিমাণ যে বাজেট অবকাশ ভবনের জন্য আসলে বরাদ্দ দেওয়া আছে, সেটা আসলে খুবই নগণ্য। মানে অনেকগুলো নিবন্ধিত দল আছে। আমি যদি আমার ডিবেটিং সোসাইটির কথা বলি, আমার নির্দিষ্ট কোনো কিছু নাই, জাস্ট প্রোগ্রাম করব, মানে সেটাও 10-15 হাজার টাকার বেশি বা 20 হাজার টাকার বেশি হচ্ছে, মানে আমি ইয়া করতে পারবো না, বাজেট দিতে পারবো না। কিন্তু আমি যদি প্যারালাল যদি ধরি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির কথা বলি, তাদের বাৎসরিক ক্যাম্পাস কর্তৃক তাদের বাৎসরিক বাজেটই হচ্ছে 7 লাখ টাকা। মানে ভাবা যায় যে আমরা আসলে কতটুকু পিছিয়ে। সেই জায়গা থেকে যে আপনারা অনেক কিছু করবেন, আপনাদের যে ইশতেহার গুলো ক্যাম্পাস থেকে আসলে, মানে আমি আপনাদেরকে আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, আপনি আহ, আপনি হচ্ছে আহ, আপনার ন্যূনতম যে সাপোর্ট, অডিটোরিয়াম সাপোর্ট, মানে অডিটোরিয়াম সাপোর্টটা আপনি আহ, পেতে গেলেও, যে একটা সেমিনার করবেন, একটা ভালো অতিথি এসে এনে বসাবেন, একটা ভালো পরিবেশ তৈরি করবেন, একটু ভালো সাউন্ড সিস্টেম থাকবে, একটু ব্যানার করবেন ভালো, তার জন্য আসলে আপনাকে অনেক কাঠখড় পোড়াতে হবে। বাকির কথা আসলে বাদই দিলাম, যে একজন ভালো আহ আহ, অতিথি আসলে তাকে একটু ভালো আপ্যায়ন করা বা অনারিয়াম দেওয়ার চেষ্টা করা, বা হচ্ছে সপ্তাহে একটা পাঠচক্র করলে সেখানে একটা খরচ থাকবে, বা একটু ভালো ছাত্র সংসদের অফিসে মুক্তিযুদ্ধ বা গণতন্ত্র কেন্দ্রিক অনেক বই থাকবে। মানে এগুলো করতে অনেক, মানে আমি জানি না আসলে এটা কিভাবে কাজ করবে। আমাদের সামান্য কিছু করতে গেলে, ক্যান্টিনের খাবারের মান বাড়াইতে গেলে আমাদের অনশন করতে হয়। মানে তখন আসলে আপনারা আসলে বাজেট নিয়ে আসলে কিভাবে চিন্তা ভাবনা করছেন, এই ম্যানেজ গুলো আসলে কিভাবে করবেন? খায়রুল, আপনি বলেছেন, আমি খিজের কাছে চলে যাব, প্লিজ। দেখুন, বাজেটের প্রসঙ্গ যখন আসলো, প্রথম কথা আমরা জানি যে জগন্নাথের জন্য প্রচন্ড তারা বাজেট বৈষম্যের সম্মুখীন, এবং এটা নিয়ে আমরা যমুনা ঘেরাও করেছি। এবং কিন্তু এইটা আমাদের একটা মুখ্য ছিল যে এখানে এটা দেওয়া হচ্ছে, তাহলে আমাদের এটা এখন দেওয়া হচ্ছে না। তো অবশ্যই হ্যাঁ, আমাদের যে বাজেট সংকট, তাহলে কি আমাদের বাজেটটা বৃদ্ধি করার একটা লক্ষ্য থাকবে। এবং শুধু বাজেট বৃদ্ধি নয়, দেখেন বাজেটকে ইউটিলাইজ করারও একটা ব্যাপার আছে। আমাদের এই বছর মনে হয় একটা গবেষণার যারা কাজ করবে, থিসিস করবে, তাদের জন্য কিছু টাকা দিছে আমাদের ক্যাম্পাস, তাও ন্যূনতম। আমাদের এইখানে আমি নিজে পার্সোনালি একটা রিসার্চের সাথে যুক্ত 14,000 আছি। সামথিং, 14,000 সামথিং। 14,000 সামথিং, কিন্তু যারা রিসার্চ করে এবং আমি নিজেও যুক্ত আছি, আমরা জানি রিসার্চে এটা কোনো টাকাই না। এ ভাই, এটা ওই পকেট মানিতেই শেষ। এরপরে ফিল্ড ওয়ার্কের ডাক্তার খরচ না। ওটাও না। এরপরে দেখুন, আমি যখন রিসার্চের বিভিন্ন বিষয়ে খোঁজ নিয়ে দেখি, আমাদের ইউনিভার্সিটিতে কোনো ভালো জার্নালের সাবস্ক্রিপশনই কেনা নাই। আমাদের এক টিচার ওয়াটারলু ইউনিভার্সিটির যে জার্নাল যে সাবস্ক্রিপশন কেনা, সেইটা আমাদের দিয়ে ইউজ করায়, সেটা দিয়ে ইউজ করে আমার ঢোকা লাগে বড় বড় জার্নাল অ্যাক্সেস পাওয়ার জন্য। তাহলে এই যে জার্নাল কেনা নাই, এই যে গবেষণা খাতে তার কোনো বাজেট নাই, কিন্তু আমি দেখি অন্যান্য বিভিন্ন জায়গায়, মানে স্পেসিফিক ভাবে বলবো না, কিছু কিছু কাজ খুবই রাতারাতি হয়ে যায়। টিচারদের একটা ভালো থাকার প্রশ্নে, তার লাউঞ্জটা একটা এসি ফিট করার প্রশ্নে, তার গাড়িগুলো একটু মানে ভালো জায়গা থাকবে, একটা পার্কিং এর এরিয়া বা অন্যান্য সামহাও, মানে বিভিন্ন জায়গায় মানে মেনশন করলে বহুত করা যাবে। এইগুলো প্রশ্নে তারা কিন্তু খুব তাড়াতাড়ি কাজটা করে ফেলে। তাহলে কেন? এইখানে আসে আমাদের যে টিচারদের যে মনস্তাত্ত্বিক যে অবস্থান, তারা আমাদেরকে আসলে কিভাবে মনে করে। এই যে প্রশাসনিক দৌরাত্ম্য, এই প্রশাসনিক দৌরাত্ম্যের জন্য আমাদের কি করতে হবে? আমাদের এই যক্ষকে এমন ভাবে ফাংশন করাইতে হবে যে সে প্রতিনিয়ত এই প্রশাসনকে মানে একদম চেপে ধরে, তাকে ছাড় দেওয়ার কোনো প্রশ্ন নাই।
এক তো তার বাজেট ইউটিলাইজ করতেই হবে, মানে সঠিকভাবে আপনার শিক্ষাগত বাজেট বাড়াইতে হবে ভাই, নাহলে আপনি জগন্নাথকে কখনো ডিস্ট্রিক্ট ইউনিভার্সিটি করতে পারবেন না। আচ্ছা খিজির, এর মানে প্রবলেমটা হচ্ছে মানে আপনি যোগসু যদি নির্বাচিত হয়, হুম, এটার মেয়াদ সর্বোচ্চ 1 বছর থাকবে। 1 বছরের মানে হুম, গঠনতন্ত্র অনুযায়ী 1 বছরের বেশি থাকার কোনো সুযোগ নাই। না না, সুযোগ আপনার নেই। একটা অর্থ বছরে কিন্তু অর্ধেক চলে গেছে অলরেডি। আমরা একটু হুম, প্র্যাকটিক্যাল কথাবার্তা বলি। আমি আসলে হুম, হুম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তে মানে গত 1 বছরের মধ্যে সবচেয়ে বেশি অ্যাক্টিভিটি করা একটা ক্লাবের সেক্রেটারি আমি। মানে আমি আসলে করতে গিয়ে আমি আসলে জান বের হয়ে গেছে একেবারে। সো হুম, হুম, খুব বেশি সাপোর্ট যে দিয়েছে বা এটা আসলে চাপ দিতে হয়েছে, এটা অবশ্য ঠিক, অনেক চাপ দিয়েছি, বাট সাপোর্ট দিয়েছে। এখনো আমার 2টা বাজেট হচ্ছে ভিসির দপ্তরে, একটা ভিসির দপ্তরে আছে, একটা হচ্ছে ট্রেজারারের দপ্তরে আছে। মানে এটা আসলে পাস হচ্ছে না। পাস না হওয়ার কারণে আমার মানে অনেক বেসিক কিছু কাজ করতে পারতেছি না। তো বিষয়টা হলো আমার না মানে আমি যখন দায়িত্ব পেয়েছি, আমি ডিবেটিং সোসাইটির আমার এক্সপিরিয়েন্সটা বলতেছি। আমি তো একটা সংগঠনের, ডিবেটিং সোসাইটিও যেমন একটা সংগঠন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদও কিন্তু একটা সংগঠনই হবে, এরকম সেই পার্সপেক্টিভ থেকে বলতেছি। আমাদের আসলে ওই যে ক্যাম্পাসকে চাপ দিয়ে একটা বাজেট বের হুম, করে নিয়ে আসবো, আসলে এই আমাদেরকে অর্থ বছরের হাইকোর্ট দেখানো হয়, এই দেখানো হয়, এগুলো দেখতে দেখতে না আমরা আসলে মানে দেখা গেছে এগুলো যদি আমরা বুঝতে চেষ্টা করি বা চাপ দিতেই থাকি, আমরা সঠিক সময়ে আমাদের কাজটাই করতে পারবো না। আমাদের একটা ক্যালেন্ডার থাকে যে এই বছর একটা ন্যাশনাল করতে হবে, এই বছর একটা ডোমেস্টিক করতে হবে, সবকিছু মিলে আমরা করতেই পারবো না। তো যোগসুরও কিন্তু এরকম একটা মেয়াদ আছে 1 বছর গঠনতান্ত্রিক ভাবে। তো এই চাপ দিতে দিতে দেখা গেল যে যোগসু আদায় করতে 6 মাস লাগছে, মানে যোগসু করতে গিয়ে 1.5 বছর লাগছে যোগসু আদায় করতে গিয়ে। সুতরাং আপনি মুক্তিযুদ্ধ বিষয়ক একটা সেমিনার করার জন্য আপনাকে 5,000 টাকা বা 10,000 টাকার জন্য হলো আপনাকে এরকম সার্বক্ষণিক আন্দোলন অনশন করা লাগবে। মানে মানে বিভিন্ন ধরনের একটা একটা মেসাকার মতো একটা অবস্থা। সো মানে তখন আসলে বিকল্প হিসেবে আপনি কোনো কিছু চিন্তা করেন কিনা। আমি আপনাকে আচ্ছা দেখেন, প্র্যাকটিক্যালটা বললাম, মানে আমার নিজের হ্যাঁ, প্র্যাকটিক্যাল জায়গা দেখুন থেকে বললাম। আমি আপনি আসলে সেই জায়গাতে কি করবেন? সারাক্ষণ আচ্ছা আন্দোলন আমি করবেন, না আসলে আন্দোলন বাজেটের অভাবে হচ্ছে ওই কাজটাই হবে না, আসলে কি করবেন? সেম প্রশ্নটা খায়রুলের জন্য থাকবে। আপনি খুব সংক্ষেপে একটু উত্তর দেওয়ার চেষ্টা করবেন। সংক্ষেপেই দিব। আমি যদি দেখুন, প্রথম কথা হচ্ছে আপনি প্রথমে বললেন যোগসূর জন্য আমাদের 6 মাস আন্দোলন করা লাগছে, এবং আন্দোলন করে কিন্তু দেখুন আলটিমেটলি আমরা কিন্তু যোগসুকে একটা আইন প্রণয়ন করেছে, এটা আমি বিধি আপনাকে করেছে, বলতেছি বিধিভুক্ত করেছে। খিজির, মানে আপনি একটু মানে বাস্তবতাটা হচ্ছে আমার টাইম ফ্রেম, মানে আপনার কাছে কিন্তু এক না না, বছর সময় 1 বছর সময় আচ্ছা হয়তো দেখুন, আপনি পাইলেন, আপনি আন্দোলন করলেন, দেখা গেল আপনার সময় শেষ হয়ে গেছে, তারপর এসে বাজেটটা আসলো। তখন তো কিন্তু আপনি মানে তখন আসলে তোর কাজ হইলো না, তখন আসলে না কি না, করবেন? কেন কাজ হবে না ভাই? দেখুন কেন কাজ হবে না। প্রথম কথা হচ্ছে ইন দা আমাদের মিন যদি টাইম, ভাবছি ইন এক দা মিন বছর টাইম আসলে সময়, কি করবেন? ইন দ্য মিন টাইম দেখুন, ইন দ্য মিন টাইম যতটুকু আমার কাছে আছে আমি তো প্রথম কথা ততটুকু দিয়ে আমি কাজটা করব, এটা আমার আমার কাছে প্রথম কিছু নাই। টার্গেট। আচ্ছা আচ্ছা দেখুন, কিছু না থাকলে কি ছাত্র আপনি যদি আচ্ছা, একটা পাবলিক ইউনিভার্সিটি, আচ্ছা আমাকে একটু দেখুন একটু ভাই একটু আপনি, আমাকে হেল্প করেন, মানে ছাত্র সংসদের জন্য আলাদা বাজেট মানে এরকম কিছু গঠনতন্ত্রে কি লেখা আছে? না সে তো একটা বরাদ্দ করবে এই টাকা ছাত্র সংসদের সেমিনার মানে সিম্পোজিয়াম করার জন্য গঠনতন্ত্রে কিছু কি না। এরকম কিছু উল্লেখ আছে? খাইরুল, আপনি কি জেনে থাকলে একটু বলবেন, আমি আসলে পাই নাই। না না, গঠনতন্ত্রে এরকম কিছু আগে আছে বাজেট নিয়ে? হ্যাঁ, আমার যতটুকু মনে আছে সুনির্দিষ্ট করে মানে লেখা দেখি নাই, তবে একটা বাজেট থাকবে এইটুকুও জানি। আচ্ছা আচ্ছা। দেখুন দপ্তর সম্পাদক থাকবেন যে আমাদের ট্রেজারার ম্যাম, তার হাত দিয়ে একটা টাকা আসবেন, এবং এই মাধ্যমেই আমাদের এগুলো ফাংশন করবে সুনির্দিষ্ট ভাবে, হয়তো বা ইন্ডিকেট করে দেন যে এত টাকা বাজেট দিবে, এত কি দেবো, কারণ আমার তো কাজ করতে লাগবে। দেখুন আপনি যে ইন দ্য মিন টাইমের কথা বলছেন, প্রথম কথা হচ্ছে যে ইন দ্য মিন টাইম, খাইরুলের নেটওয়ার্ক মনে হয় একটু সব সমস্যা করতেছে। যদি আমি একটা জিনিস নাও পাই, আচ্ছা মিন টাইম হয়তো আমি আপনাকে আপনাকে 1 লাখ প্রশাসনের, কিন্তু সে সে দায়টাকে অস্বীকার করতেছে প্রচন্ড ভাবে। তাহলে এইটার বিরুদ্ধে কি আমি লড়বো না? এটার বিরুদ্ধে কি আপনি গণ আন্দোলন গড়ে তুলবেন না? গণতান্ত্রিক অধিকার লড়াইকে আপনি আন্দোলন গড়ে তুলবেন না? এই হ্যাঁ, আন্দোলন গড়ে তুলতে গেলে সেই আন্দোলন গড়ে তোলার মাধ্যমে আমি যেটা পাবো, আমাদের দেখুন একটা টার্গেট থাকে, আমাদের একটা মূল লক্ষ্য হচ্ছে ছাত্রদের ক্ষমতায়িত করা, ছাত্রদেরকে, ছাত্ররা ক্ষমতায়িত হবে, মানে ছাত্র নিজের অধিকার কথা বলতে পারবে। এই যে ছাড় দিতে দিতে তো 16 বছর আমার ছাড় দিয়েছিলাম, আমরা ভেবেছিলাম আওয়ামী লীগ শেখ হাসিনা একটা ঈশ্বরের মতো পাওয়ারফুল, তাকে কখনো ফেলানোই যাবে না, তাকে ফেলিয়েছি না।
তাহলে এই যে অসম্ভব তো না, কোনো কিছু তো অসম্ভব নয়, কিন্তু এই যে লড়াইয়ের ক্ষেত্র প্রস্তুত করা, স্টুডেন্টকে সংযুক্ত করা এবং প্রতিনিয়ত তাদের জন্য কথাটা বলা, এইটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। এবং এইটা না করে খিজির, যদি আমি আমি অন্য কোনো আপনার উপায় কথা বুঝতে পেরেছি। করতে চাই, হ্যাঁ, আমি আপনার জন্য শুভকামনা জানাবো। আপনি হচ্ছে আশা করব যে আপনি ছাত্র সংসদে জয়ী লাভ হবেন, এবং জয়ী লাভ না হলেও আপনি এগুলোতে এই কাজগুলো, যিনি জয়ী হবেন তাকে এই কাজগুলো করার জন্য হেল্প করবেন। বা সবচেয়ে বেশি হেল্প করার জন্য আমি অনুরোধ জানাবো জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটিকে, ভাই আমাদের অনেক বাজেট দরকার। আমরা পকেটের টাকা দিয়ে ডিবেট করতেছি, মানে ইন দা মিন টাইম আমরা যেটা করতেছি, আমরা হচ্ছে পকেটের টাকা দিয়ে বিভিন্ন জায়গায় হচ্ছে আমাদের ডিবেটের রেজিস্ট্রেশন করা লাগে। এই পকেটের টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতেছি আর কি। গত 2 অর্থ বছর মিলিয়ে আমরা ভাই, প্রায়, হ্যাঁ, 2 লক্ষ টাকার, মানে আমরা ভাউচার জমা দিয়েছি 2 বছরে, 2-3 বছরে। হ্যাঁ, হ্যাঁ। আমরা পকেটের টাকা আমরা পাবো, কিন্তু আমরা বিতর্কিকরা 1 টাকাও পাই নাই। আমাদের বলছে অর্থ বছর শেষ হয়ে গেছে, এ টাকা আর পাবা না। আলাপটা যখন উঠলো, আমি একটু 2 মিনিট হ্যাঁ, হ্যাঁ, সংযুক্ত করতে চাই এখানে। হ্যাঁ, দেখুন, আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, আমি আপনাকে যদি একটা স্ট্যাটিস্টিক্স বলি, যে আমাদের পার্শ্ববর্তী যত রাষ্ট্র রয়েছে, নেপাল থেকে শুরু করে সব জায়গায় শিক্ষার বরাদ্দ হচ্ছে নেপালে 4%, মালয়েশিয়া 8% এবং ভারতে 3.5% সামথিং। আমাদের যেখানে আইএমএফ এর একটা করাই আছে যে সর্বনিম্ন মানে বাজেট থাকবে হচ্ছে জিডিপি 5% কি 6%, একটা স্ট্যান্ডার্ড মান। কিন্তু আমাদেরকে গত যতগুলা বাজেট আছে শিক্ষা বাজেট, সেখানে শিক্ষা বাজেট আসছে 1.79 থেকে 1.72% এর মতন। তাহলে এটা তো একটা জাতীয় সমস্যা। এবং ছাত্ররা শুধু আরেকজন আমাকে দিয়ে দিল এবং সেইটা নিয়ে আমি চুপচাপ বসে থাকলাম, যে জাতীয় সমস্যা সমাধান করলাম না। আজকে প্রাইমারি স্কুল, সরকারি স্কুলগুলো যেভাবে ধ্বংস করা হচ্ছে, সরকারি স্কুলে ফান্ডিং নাই, আজকে একটা স্বাস্থ্য শিক্ষার কোচিং বাণিজ্যে পরিণত হয়ে গেছে, শিক্ষা গাইড বাণিজ্যের উপর নির্ভর হয়ে গেছে। একটা স্টুডেন্ট, আমি ইন্টার বন্ধ করে আমার ফোকাসে যাইতে হয় কোচিং করার জন্য, আমার নিজস্ব কোনো ক্যাপাবিলিটি থাকে না। এই যে রাষ্ট্র শিক্ষা যেটা সেবা, সেটা পণ্যে পরিণত করলো, তাকে যে কমোডিফিকেশন করলো, এটার বিরুদ্ধে আমার কথা বলবে কারা? কিন্তু পাবলিক স্টুডেন্টরাই বলবে, কারণ আমি আপনি কিন্তু এই পাবলিকের টাকাই পড়ি। অতএব এই দায়িত্ব আমার। অতএব আরেকজন আমাকে পাইয়ে দিল এবং পাইয়ে দেওয়ার মাধ্যমে আমি নিজে উত্তরণ ঘটলাম, কিন্তু সাস্টেনেবল না, এটা আমার জাতির জন্য কিছু হইলো না আসলে। আলটিমেটলি আমরা তো যখন আমরা এখন দেখি জগন্নাথকে আমরা বিশ্বমানের করবো বা জাতির একটা হ্যাঁ, খিজির, উচ্চ আমি একটা পর্যায়ে নেবো, পয়েন্টে আমরা বুঝতে এগুলো পেরেছি বাড়িয়ে বেরিয়ে যে নিয়ে আমরা, যাবো, এগুলো আপনি চাচ্ছেন যে আমরা শিক্ষার্থীরা যাতে প্রশাসনের দ্বারা এম্পাওয়ার্ড হই, মানে আমরা স্বনির্ভর হ্যাঁ থাকবো। অবশ্যই। আই গট ইউর পয়েন্ট। সেম প্রশ্নটা খায়রুল, মানে আপনি, আপনার কি মনে হয়? আপনি তো ফিল্ম সোসাইটি নিয়ে কাজ করছেন, আপনাদের ফিল্ম ফেস্টিভ্যাল প্রতি বছর একটা করে আমি হয়, ভাইয়া আপনার উত্তরটা দেওয়ার অভিজ্ঞতা আগে আছে। আপনার প্রশ্নের সাথে আমি আরেকটা আহ, কথা অ্যাড করতে চাচ্ছি। আপনি কিন্তু প্রশ্নতে বলেন নাই যে আপনার বাজেট এত হয়েছে, কিন্তু সেই বাজেটের টাকাটা তোলার জন্য আপনার কতদিন রেজিস্ট্রার অফিসে যাওয়া লাগছে, কতদিন ইয়েস, ডিসি ইয়েস, যাওয়া লাগলো, এবং থ্যাংক কতদিন ইউ। আপনার অর্থ দপ্তরে আপনার যাওয়া লাগছে, কয়টা রাউন্ড দেওয়া লাগছে। যদিও হ্যাঁ, লিফটে আপনি উঠতে পারেন নাই, সিঁড়ি দিয়ে ওঠানামা করছেন, বাট কয়দিন আসা যাওয়া করছেন সেটা সেটা আমি জানি, আমার একটা আইডিয়া আছে। খিচিড়ি আছে কিনা আমি জানি না। আহ, এখন ভাইয়া আমরা গত বছর ফিল্ম সোসাইটি একটা প্রোগ্রাম করেছিলাম প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাতীয় পর্যায়ে চলচ্চিত্র উৎসব করেছি। ওইখানে আমরা বেশ কয়েকটা ভেন্যু ভাড়া নিয়েছি, শিল্পকলা থেকে শুরু করে। ওইখানে স্টিল আমাদের অর্থ সম্পাদক যে এখনো আমার জানা মতো 3,000 টাকা পায়, সে আদৌ জানে না ওই 3,000 টাকা পাবে কি পাবে না। আর তারপরে আমাদের বিগত সময়ের যিনি ছিলেন, আপনি হয়তো বা চিনবেন, নিশি আপু, ওনাদের কমিটি ছিল তার পূর্বে। আপুরাও তাদের পরবর্তী তাদের সময়কালীন যে বিল, ওইটা দিয়ে সমন্বয় করে টাকাটা মানে শেষ কবে তুলতে পারছেন কিনা আমার আসলে জানা নাই। তো এই যে এত গড়িমাসি বলেন বা মানে অর্থ অর্থ বছর চলে গেছে বা এই যে এত কিছু যে দেখানো হয়, তো আসলে আপনার কথাটা খুব মানে বাস্তবসম্মত একটা কথা বলছেন যে আসলে আমাদের 6 থেকে 8 মাস চলে যাবে শুধু টাকা কিভাবে আনবো ওই আন্দোলন করে আর অনশন করে। তো সেটার জন্য ক্যাম্পাস থেকে তো একটা চাপ দেওয়া লাগবে, সেটা তো অবশ্যই। প্লাস আরো কিছু বিকল্প রাস্তা করা যেতে পারে, যেমন ধরেন আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে অলমোস্ট আছে। তারপরে বিভিন্ন প্রাইভেট কোম্পানি কিন্তু আমাদের, যেমন ম্যাগনা গ্রুপ আমাদের কয়েকটা বাস দিয়েছে। তো আমরা চাইলে, এখন ভাই কিছু তো করার নাই, আমাদের তো হাত পাতাই লাগবে। আমাদের নাই কিছু তো লাগবে না হাত পাতা। এই তো মানে আমার আপাতত এই ধরনের প্ল্যান গুলি আছে। আহ, আমি কিন্তু একজন ভোটার, যোগসুতে আমার তালিকায় নাম আছে। সো আমি কিন্তু, মানে আহ, আমি যখন এই মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্র এই পদে ভোট দিতে যাব, তখন আসলে আমার এই যে আমি আপনাদেরকে যে কথাগুলো বললাম, যে রিয়েলিটির যে জায়গাটা, এটা কিন্তু আমার মতো
অসংখ্য জবিয়ানের একটা প্রশ্ন, যে আমাদের কিছু হইলেই হচ্ছে আমাদের অনশন করা লাগে, আন্দোলন করা লাগে। সো মানে এটা তো প্রশাসন আমাদেরকে সহজে দিবে না, তাই না? এই কালচারটাই নাই। এখন খিজির যেটা বলতেছিল যে কালচারটাই আমাদের মধ্যে নাই, সে কালচারটা প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করব, বাট পাশাপাশি ইন দা মেন টাইম খাইরুল যেটা বললো, মানে আপনাদের দুজনকে মিলিয়ে যেই উত্তরটা আমি পেলাম, ইন দা মিন টাইম হচ্ছে আমরা বিভিন্ন স্পন্সর বা হচ্ছে আমাদের অ্যালামনাই যারা আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, তাদের সাথে কম্বিনেশন করে আমরা কাজ করতে পারি। আহ খুবই সুন্দর উত্তর। আমরা আহ, শেষের দিকে চলে এসেছি। আমরা আর সর্বোচ্চ 2 থেকে 3টা প্রশ্ন আপনাদের কাছ থেকে আলোচনা করার চেষ্টা করব। সরি, আমি একটু সর্দি লেগেছে। আমি একটু আহ, একটু অন্যরকম আলাপ করার চেষ্টা করি। আপনাদের নির্বাচনের যে মাঠ, এখন যে অবস্থা, প্রথমেই শুরু করেছিলাম যেই আলোচনা দিয়ে, আমরা দেখলাম যে আজকে নির্বাচন কমিশন একটি শোকজ নোটিশ, শিবিরের যে প্যানেল শোকজ নোটিশ প্রেরণ করেছে, যে তারা সংবাদ সম্মেলন করেছে, সেখানে আহ কিছু একটা করেছে আর কি। সংবাদ সম্মেলনে মানহানি, আমি 3টা শব্দ বলবো যেটা তারা ব্যবহার করেছে: মানহানি করেছে, বিভ্রান্তিমূলক, আর আরেকটা ওয়ার্ড ইউজ করেছে সেখানে। আমি উস্কানিমূলক। উস্কানিমূলক, হ্যাঁ, এই 3টা ওয়ার্ড ব্যবহার করে তারা হচ্ছে একটা, মানে তারা উল্লেখও করে নাই যে এখানে তাদের কোন কর্মকাণ্ডগুলো আসলে উস্কানিমূলক, কোন কর্মকাণ্ডগুলো আহ আহ, মানহানিমূলক, কোনগুলোতে আসলে সমস্যা ক্রিয়েট হয়েছে, এগুলো কোনো কোনো ধরনের কোনো ডেফিনিশন নাই। তো আপনারা আসলে খিজির একটা প্যানেল থেকে নির্বাচন করতেছেন, সম্মিলিত বাম জোট, আমি সরি, মানে যেটা মাওলানা ভাসানী ব্রিগেড, তারাও একটা আহ, দুই দিন আগে সম্ভবত একটা আহ, করেছে, সংবাদ সম্মেলন করেছে, বা অন্যান্য প্যানেলগুলো সংবাদ সম্মেলন করবে, বা যারা স্বতন্ত্র তারাও সংবাদ সম্মেলন করবে। বিভিন্ন অসঙ্গতি দেখলে বা হচ্ছে কোনো ধরনের আহ, কোনো প্রবলেম দেখলে তারা এগুলো নিয়ে কথা বলবে। এটাই তো গণতান্ত্রিক চর্চা। আপনারা গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, মানে আপনাদের কাছে আসলে জানতে চাইবো, মানে কোন ধরনের পক্ষপাতিত্বমূলক না, নিউট্রাল জায়গা থেকে যোগসু নির্বাচনের একজন প্রার্থী হিসাবে আপনাদের কি মনে হয় যে লেভেল প্লেইং যে ফিল্ডের কথা বলা হয়, সেই জায়গা থেকে, সেই পার্সপেক্টিভ থেকে নির্বাচনের কমিশনের দেয়া এই নোটিশটি আসলে, মানে আপনারা কিভাবে দেখছেন কোন একটা দলের প্যানেলকে? খিজির, আপনি যদি আপনার মতামত বলতেন। আচ্ছা দেখুন, প্রথম কথা হচ্ছে আমরা যখন একটা গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণের কথা বলছি, সেখানে হুম। সমালোচনা থাকবে, সেখানে বিভিন্ন কথা থাকবে, এবং এটা স্বাভাবিক। সমালোচনা নেওয়ার মানসিকতা প্রশাসনের তৈরি করতে হবে। তার যে প্রশাসনের যেই মনস্তত্ত্ব, সেই মানে সে নিজেকে একটা ওনার দেখে আর স্টুডেন্টকে একটা স্লেভ দেখে। এই যে ওনার স্লেভের যে খেলা, এই হুম। খেলাটার ভেঙে সে যে একটা কোঅপারেটিভ, মানে শিক্ষার্থীদের সম্পর্ককে সে বিবেচনা করবে, এই বোধটাই তার ভিতর নাই। এবং এইটা আসলে খুবই একটা সমস্যাজনক যে সেই ব্যাপারটা নিয়ে কথা বলছে, যে একটা উস্কানিমূলক কথা বলেছে, বিভ্রান্তিমূলক, কিন্তু সে তার কোন সুনির্দিষ্ট ডেফিনেশন দেয়নি, কাকে হয়তো বা গালি দিছে, ধরেন দুইটা, এই গালিটা তো ভাই বল যে ভাই এই গালিটা দিছো, এটা আমার মান সম্মানে লাগছে, বা অমুক টিচারের নাম মেনশন করে বলছো তুমি, এমন কিন্তু সে কথা বলেনি। মানে এইটা কি, যে একটা প্যানেলকে, একটা গণতান্ত্রিক বডি যখন ফাংশন করতেছে, প্রতিটা জিনিসই তো মানে একটা, এই ক্যাম্পাসটা এখন কিন্তু মোর ডেমোক্রেটিক দেন আদার টাইমস। তো এইখানে কি, যে অন্যান্য যে ইনস্টিটিউশন বা যেই এজেন্সি গুলো আছে, যেগুলো এই গণতান্ত্রিক, যে প্যানেল গুলো একটা এজেন্সি ধরতে পারেন আপনি, বা এক একটা মঞ্চ আর কি, যে এখন এদেরকে আর কি তাদেরকে বিভিন্ন ভাবে একটা বিষয়ের ভিতর রাখার চেষ্টা, মানে চাপের ভিতর রাখার চেষ্টা, তাদের বিভিন্ন কাজই করা। কিন্তু দেখুন, যখন নির্বাচন কমিশন, খুব অবাক লাগে যে এর চাইতে বড় বড় অপরাধ অনেক প্রার্থীরা করেছে, কিন্তু সেগুলো সেটা নিশ্চুপ। আচরণবিধি বলে 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 লঙ্ঘন করেছে, কিন্তু সে সেখানে নিশ্চুপ। অথচ সে এখানে একটা সিলি কাজ নিয়ে সে সেখানে বিশাল আইন দেখাচ্ছেন। এই যে বাংলাদেশের যে গতানুগতিক প্রশাসনিক কাঠামো, আপনি দেখবেন যে একজন বড় লোক সে পাচার করে নিয়েছে কোটি কোটি টাকা, তার কোনো খোঁজ নেই, এদিকে কে কার আহ, মানে ঘরে কি করে একটা থাবা দিছে না দিছে, মানে গরিবের জন্য শুধু আইন, মানে এরকম একটা ব্যাপার, নিষ্পেষিত লোকের জন্য শুধু আইন, তাদের কিন্তু সে ধরে না। এবং সেখানে সে আইন দেখায় দেখায়, দেখেন আমি খুবই মানে লফুল একটা বডি। তো আমার কাছে প্রশ্নের বিহেভটা এমনই মনে হয়, সে দেখাচ্ছে সে খুব লফুল। আজকে আমি আমাদের প্যানেলের একটা প্রার্থীদের প্রশ্ন তার কাছে গেলাম,
সে এমন ভাবে সে খুঁটিনাটি আইন ধরছে, কিন্তু এর চেয়ে বড় বড় আইন, যোগসু নির্বাচনের যে আইন, আচরণবিধি, সেটা তো কেউ তোয়াক্কাই করে নাই, সেটা তো সবাই মানে মানে যোগসু প্রচন্ডভাবে তুলে দিয়েছে। নির্বাচন যে কমিশন তারা যেই নোটিশটি দিয়েছে সেখানে তারা দাবি করেছে যে পেনাল্টি হচ্ছে নির্বাচনের যে আচরণ বিধি সেটা হচ্ছে তারা লঙ্ঘন করেছে। So, আপনার কি মনে হয় একটা সংবাদ সম্মেলন করে যে প্রধান নির্বাচন কমিশনার কিন্তু আমরা দেখেছি যে আহ, কোনো একটা হুম পোস্টে তার ডিপার্টমেন্টের ছাত্রকে সে শুভকামনা জানিয়েছে। সো এই হুম হুম হুম। মানে এটাই ছাত্রীকে এই ধরনের কিছু বিষয়ে ছাত্র শিবির সংবাদ সম্মেলন করে এগুলো উত্থাপন করার চেষ্টা করেছে। যদিও ছাত্র শিবির তারাও কিছু কিছু জায়গায় নির্বাচন বিধি লঙ্ঘন করেছে, সেগুলো আনে নাই, বাট তারা যেগুলো বলেছে এগুলো কিন্তু মিথ্যা কথা না। তো এই ধরনের কোনো বিষয় মানে যখন আপনি সংবাদ সম্মেলন করে আহ, কথা বলবেন তখন সেগুলো আসলে যখন কর্তৃপক্ষ এটাকে ডোমিনেট করার চেষ্টা করবে বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে বিভিন্নভাবে আইনের দোহাই দিয়ে, সেটা আসলে গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ কিনা। বা যোগসু নির্বাচন তো একটা গণতান্ত্রিক কালচার, সেই জায়গা থেকে আসলে আপনি মানে আপনার কি মনে হয়, আপনি শুধু আপনার মতামত না, আপনার প্যানেলের আসলে পার্সপেক্টিভটা কি, আপনাদের মধ্যে কোনো কথাবার্তা হয়েছে কিনা? দেখুন না, এই বিষয়ে আমার কোনো কথাবার্তা নাই, আমি নিজেই একটু আগে জানতে পারলাম জবিয়ান স্পেস থেকে যে না এই শোকজ জারি করেছে। দেখুন, এখন সেই কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন, কিন্তু আমি প্রথমেই বলেছি যে এর চেয়ে বড় বড় অপরাধ হয়েছে সেখানে নিশ্চয় ভূমিকা পালন করছে, এবং এখানে সে নিশ্চয় ভূমিকা পালন করবে, ব্যাপারটা এমন নয়। এটা যদি আসলে অপরাধ আচরণবিধি কিনা, লঙ্ঘন হয়, এটা মানে এটা বড় হ্যাঁ, অপরাধ না, এটা ছোট এইটাই অপরাধও কিনা? মানে এইটাই বিবেচনা। আমি বলছি যে সেটা আচরণবিধি সে বলছে লঙ্ঘিত হয়েছে, কিন্তু একটি ক্যাম্পাসে একটা মানুষ সংবাদ সম্মেলন করবে এবং সেখানে সে তার সমালোচনা করবে, প্রশাসনকে বিভিন্নভাবে সে কথা ছুড়েই দিবে, যোগসু নির্বাচন কমিশনকে সে বিভিন্ন জিনিস বলবে এবং সেটাকে বারবার আচরণবিধি লঙ্ঘনের যে দোহাই দেখাচ্ছে, এটা আসলে একটা সমস্যাজনক। এবং এটা আমি মনে করি যে এই ক্ষেত্রে প্রশাসনের আরো আহ বেশি মানে শিক্ষার্থী বান্ধব ভূমিকা নেওয়া উচিত। এবং দেখুন, একটা ব্যাপার আপনাকে মেনশন করি, সে যখন হুম। একটা দলের প্রকাশ্যে আচরণবিধি লঙ্ঘনকে ছেড়ে দিয়ে সে একটা যেটা আচরণবিধির লঙ্ঘনের ভিতরে পড়ে কিনা সেইটাকে সে মেনশন করে শোকজ প্রকাশ করে, তখন কিন্তু আসলে প্রশ্ন জাগে যে সে আদতে সংগঠনকে ফেভারিজমের মানে সে সংগঠনের পক্ষে কাজ করলো না বিপক্ষে কাজ করলো। কেননা আপনি ধরেন আমার কাছে এখন 1 কোটি টাকা আছে অবৈধ, আপনি আমার কাছে 5 লক্ষ টাকার হিসাব চাইলেন, তাহলে কি আপনি তো আদতে আমার বাঁচাইলেন? কিন্তু এইসব সংগঠন তো আরো বড় অপরাধ করছে। এইসব তো এটা তো আসলে বলি প্রশাসনদের মধ্যে সেই ইনফ্লুয়েন্সে তাকে আরো বাঁচিয়ে দিচ্ছে, কিন্তু খায়রুল, সে চায় না। হ্যাঁ কারণ হ্যাঁ, আচরণবিধি লঙ্ঘনের খিজির কোশ্চেন আমরা খুবই তুলবো এর চমৎকার জন্য। উত্তর দিয়েছেন। খায়রুল, মানে আপনার আসলে মানে মতামত কি? মানে আপনি হচ্ছে ধরেন আপনি একটা সংবাদ সম্মেলন করলেন, আপনি বললেন যে এরকম হয়েছে, মানে আপনি এখন যদি বলেন যে সংবাদ সম্মেলন করে এটা বললেন যে নির্বাচন কমিশন যেই প্রজ্ঞাপন জারি করছে এটা আসলে মানে এই জিনিসটাই একটা অসাংবিধানিক কাজ, অগণতান্ত্রিক চর্চার একটা কাজ, তখন দেখা গেল মানে নির্বাচন কমিশন আপনার বিরুদ্ধে আরেকটা প্রজ্ঞাপন জারি করলো, আরেকটা নোটিশ দিল যে খায়রুল নিজেই এই বিধি নিষেধ লঙ্ঘন করছে। সো মানে আপনার আসলে মানে মতামতটা কি এই জায়গাটায়? ভাই, খিজির এত সুন্দর করে উদাহরণ দিয়ে কথাটা শেষ করে ফেলছে যে মানে আমি যে এখানে কিছু অ্যাড করব, অ্যাড করার জায়গা পাচ্ছি না। তারপরে আমি দুইটা পয়েন্টে কথা বলবো শুধু, যে আপনি অলরেডি উদাহরণ বলে দিয়েছেন আমাদের প্রধান নির্বাচন কমিশনার মহোদয়, উনি ওনার ডিপার্টমেন্টে একজন ছাত্রকে যখন শুভকামনা জানায়, আর যখন আসলে ওই ডিপার্টমেন্টের স্টুডেন্ট না হওয়ার কারণে আমাদের আসলে হতাশ লাগে যে ইস, আগে যদি জানতাম তাহলে তো ওই ডিপার্টমেন্টেই ভর্তি হতে পারতাম। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ভাই, আরেকটা হতাশা কাজ করে যে স্বতন্ত্র হয়ে কি ভুল করলাম, মানে হয় মাঝে মধ্যে চিন্তা আসে। অথবা মাঝে মধ্যে মনে হয় যে বন্ধু বান্ধবকে কিছু ধরে হচ্ছে আমরা আরেকটা প্যানেল দিয়ে দিই, তাহলে তো হচ্ছে বেশি মানুষ হয়ে গেলে আমি পাওয়ারফুল একটা ভাব আসলো। এখন এই জিনিসগুলো যখন দেখি, আমি নির্দিষ্ট দলের নাম নিচ্ছি না, অনেক দলের অনেক প্রার্থী ইতিমধ্যে অনেক ধরনের প্রচারণার মানে বিধি কিন্তু ভঙ্গ করছে। হ্যাঁ, ওভারঅল আমি সবার ক্ষেত্রে বললাম, এই এই মাঝে খিজিরও পড়তে পারে, ঠিক আছে। এখন কথা হচ্ছে, যখন এই জিনিসগুলো হয় তাদের কিন্তু আসলে ওই আপনার ওই প্রশ্নে আমি চলে যাচ্ছি যে তাদের কিন্তু একটা ব্যাকআপ থাকে। এখন আমরা আলটিমেটলি কি করবো বলেন? আমাকে আমার এক বন্ধু বললো যে আমি কেন প্রচারণা করতেছি না, বিভিন্ন ডিপার্টমেন্টে যাচ্ছি না। তা আমি তাকে বললাম যে নিয়ম অনুযায়ী তো 9 তারিখের আগে আমি কোনো ডিপার্টমেন্টে যাইতে পারি না, আমি মানে ফেসবুক পোস্ট ছাড়া আর কিছু তো করতে পারি না, করা উচিত না। সে বলতেছে সবাই তো এটা করতেছে। এখন কথা হচ্ছে, আমি যদি করতে যাই, আমি যদি হাতে নাতে ধরা পড়ি, আমাকে জাস্ট একটা নোটিশে বলে দেবে যে এই কাজ করার জন্য তাকে বহিষ্কার করা হলো। আমার সাথে তো ভাই মেহেদী ভাই আপনি যাবেন না,
কিংবা খিজিরও আসলে কথা বলার সুযোগ থাকবে না, কারণ সে অলরেডি আরেকটা প্যানেলের হয়ে কাজ করতেছে। তো এইখানে আমরা যারা আসলে আছি, যারা স্বতন্ত্র, আমাদের আসলে হাত পা বাঁধা। এটা খুব হতাশাজনক একটা ব্যাপার। একটা মানে এখানে একটা ছোট্ট একটা সম্পূরক প্রশ্ন, যে যখন নির্বাচন কমিশন আহ, কোনো একটা পক্ষকে, মানে এটা আমরা মানে তর্কের খাতিরে একটু বুঝে নিলাম যে ইউটোপিয়ান চিন্তা ভাবনা থেকে ধরে নিলাম কমিশন হচ্ছে কাউকে অযাচিত বা নিয়ম বহির্ভূত সুবিধা দিতে গিয়ে কারো উপর চড়াও হওয়ার চেষ্টা করতেছে, বা তাকে হচ্ছে একটু কি বলেন দাবানোর চেষ্টা করতেছে। এটা যখন আমরা বুঝতে পারি কমন সেন্স থেকে বা জেনারেল যে সেন্স থেকে, সেখানে আমি হয়তো হতে পারি অন্য দলের বা অন্য প্যানেলের বা হচ্ছে স্বতন্ত্র প্রার্থী হইতে পারি। তখন এটা যখন আমার নজর আন্দাজ হবে, সেটা নিয়ে আসলে আমাদের কথা বলা উচিত কিনা সবার। আমি একটা পোস্ট দিয়েছি, মানে আমার জায়গা থেকে, আমি ডিবেটিং সোসাইটির সেক্রেটারি। আমার কাছে মনে হচ্ছে এটা যদি মানে এই যে নির্বাচন কমিশন যেটা করেছে সেটা যদি খিজিরের প্যানেলের বিপরীত করতো, অথবা খায়রুলদের মতো যারা স্বতন্ত্র তাদের বিপরীত করতো, তাও আমি আসলে এটা নিয়ে কথা বলতাম। আমি মনে করি যে গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে এই জিনিসগুলো আসলে মানে সেন্সর টাইপের, যেটা নির্বাচন একটা জাতীয় নির্বাচন হয়ে গেলে নির্বাচনের পরবর্তী সময়ে বাংলাদেশ অ্যাকর্ডিং টু দ্য কালচার, আমি আবারও বলতেছি, সো কল্ড পলিটিক্যাল কালচার অফ বাংলাদেশ, মানে যেই ধরনের চর্চা হয়ে থাকে গত 17-18 বছর বা গত 55 বছর যে চর্চা হয়েছে, সেই চর্চার রেফারেন্স থেকে আমরা এতটুকু বুঝতে পারি যে এগুলো এই ধরনের সেন্সরশিপ যদি ক্যাম্পাসে অব্যাহত থাকে বা শুরু হয় আবারও 5-6 বছর পরে, সেগুলো আসলে আমাদের আহ গণতান্ত্রিক চর্চার জন্য, মানে অ্যাজ এ গণতান্ত্রিক সম্পাদক আপনাদেরকে বলতেছি, আমি মনে করি যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা আসলে হুমকি স্বরূপ। এই ধরনের মন মানসিকতার শিক্ষক, এই ধরনের মন মানসিকতার শিক্ষার্থী বা কোনো শিক্ষার্থী প্রতিনিধি বা শিক্ষক প্রতিনিধি বা কর্মচারী প্রতিনিধি যদি ক্যাম্পাসে এক্সিস্ট করে, সেটা নিয়ে আসলে আপনারা কাজ করবেন কিনা নির্বাচিত হলে, বা নির্বাচিত যদি নাও হন। কি মনে হয় খিজির? দেখুন, যদি কারণ নির্বাচিত সুযোগ হই পেলে বা আমরা না সবাই হই, ফ্যাসিস্ট, মানে একটা কথা আছে না, সুযোগ পেলে আমরা সবাই ফ্যাসিস্ট। দেখুন না, এটা আপনি যেটা আমি বললাম যে নির্বাচন তো হওয়া না হওয়া যেটা বড় কথা হচ্ছে, আপনি যদি দেখেন আমাদের আমাদের গোটাই মানে রাজনৈতিক জীবনে আমরা হুম, বরাবরই এসব গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার্থে লড়ে এসেছি। হুম, অতএব হুম। যদি একটু দেখি সংক্ষেপ কোথাও করবেন, আমরা প্রশাসন, শেষের দিকে চলে আসছি তো, একটু সংক্ষেপ করবেন প্লিজ। হ্যাঁ, এক এটাই মিনিটের সংক্ষেপে করছি, যদিও কোথাও দেখি যে প্রশাসন এইভাবে গণতান্ত্রিক স্পিরিটকে নষ্ট করছে, সে যেই প্যানেলেরই হোক, যেইটা হোক, সে যদি যৌক্তিক থাকে তার স্থানে আমরা অবশ্যই তার পক্ষে দাঁড়াবো। এটা বিপক্ষে দাঁড়ানোর কোনো নাই। হুম, যেটা যৌক্তিক তার পক্ষে কথা বলতে হবে, এটাই হুম। সবচেয়ে বড় কথা। খায়রুল, তো এটা আমরা কি সবসময় মনে হয়? দাঁড়াবো, এটাই। খায়রুল কি মনে হয় আহ, একজন মানে অ্যাপলিটিক্যাল যে সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থী রয়েছে তাদের একজন প্রতিনিধি হিসাবে আসলে কি মনে হয়? ভাই, যেটা তো প্রয়োজন সেখানে কথা বলতেই হবে। সেখানে যদি কথা নাও বলি, কেউ না কেউ থাকবেই যে কথা বলবে, এবং আওয়াজ কখনোই দমায় রাখা যাবে না, আওয়াজ সবসময় উঠবে। হুম, যেটা নেই সেটা আজকে যেমন নেই, এটা আগামী 10 বছর পরেও ন্যায়সঙ্গত কথাই থাকবে। 100 বছর পরে আসেন, সেটা ন্যায়সঙ্গতই থাকবে। সুতরাং এটার বিপক্ষে যাওয়ার, যদি যাইতেও চাই, তাও কোনো সুযোগ নেই। এটা হচ্ছে ফাইনাল কথা। আমি আসলে মানে আহ, আপনাদের কাছে সর্বশেষ মানে আমার একটা মতামত আমি আসলে উপস্থাপন করব, আপনারা আপনাদের মতামত উপস্থাপন করলেন। মানে আমি যেটা প্রত্যাশা করব, আপনাদের মতো যারা গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধ গণতন্ত্র পদে নির্বাচন করবেন, আমি আসলে এই জিনিসটা প্রত্যাশা করব একজন ভোটার হিসেবে বা ভোটারদের প্রতিনিধি হিসেবে। আমি আজকের অনুষ্ঠানের হোস্ট হিসেবে না, আমি দুইটা এক্সাম্পল দেবো। দুইটা এক্সাম্পল হচ্ছে, একটা হচ্ছে খাদিজাতুল কোবরা, আর একটা হচ্ছে আমি সহ 11 জন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে 22 সালে যে একটা ঘটনা হয়েছে, জানেন কিনা? জগন্নাথের 11 জন বহিষ্কার, জি, জি, জি। গ্রেপ্তার। আমি আসলে আমি অবগত। হ্যাঁ, আমি 18 ব্যাচ, তো হ্যাঁ, বুঝছেন, আমি তো 22-এর এটা পরে একটু ঢুকেছি। এটা গুগলে সার্চ করলে এটা পেয়ে যাবেন, বুঝছেন? তো এই যে দেখেন, মানে মানে কোথায় আসলে মনস্তাত্ত্বিক বিষয়গুলো কাজ করে, যে একজন শিক্ষার্থী আহ, আহ, শিবির ট্যাগ দিয়ে বা সরকার বিরোধী ট্যাগে হচ্ছে সে হচ্ছে আহ, গ্রেপ্তার হলো, তারপর হচ্ছে তার পক্ষে নিয়ে কোনো ধরনের কোনো কথা বলা যাবে না।
ক্লাসরুমে বন্ধুরা কথা বলতে পারবে না, টিচাররাও কথা বলতে পারবে না, ইভেন শান্ত চত্বরে দাঁড়িয়ে কেউ একটা মানববন্ধনও করতে পারবে না। এটা নিয়ন্ত্রিত করা হয়, নিয়ন্ত্রণ করা হয়েছে, কথা বলা হয়েছে যদি কেউ কথা বলতে যাইতো বা কথা বলতে যায়, তাইলে তাকে হচ্ছে ওই যে যে নির্দিষ্ট ট্যাগ করে যে লোকটাকে ভিকটিম করা হয়েছে তাকেও সেই সেম ট্যাগ দিয়ে ভিকটিম করার যে প্রবণ এটা এটা এই কালচারটা কিন্তু ছিল। সো আমরা মানে জাতীয় নির্বাচন আমাদের কাছে খুব বড় একটা ফ্যাক্টর, মানে এই ধরনের মানে আমি পার্সোনালি আসলে আহ যোগসু যেই ইয়ারা যেই প্রার্থীরা আছেন তারা অনেক ধরনের হচ্ছে ম্যান্ডেট নিয়ে কথা বলবেন, অনেক ইশতিহার নিয়ে কথা বলবেন। আমি আসলে পার্সোনালি একটা ইশতিহার চাই, মানে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে রাজনৈতিক যে অপসংস্কৃতি ছিল, যেই মানে একজন ভিকটিম হইলে সে যেই হোক এই ভিকটিমের পক্ষে দাঁড়ানোর মতো একটা মানুষ পাওয়া যেত না। এই যে কালচারটা, এই কালচারটা আমি আমি বিশ্বাস করি যে আপনারা গণতন্ত্র মুক্তিযুদ্ধ গণতন্ত্র পদে আপনি নির্বাচন করবেন। So, আমার আসলে এটা প্রত্যাশা, মানে আমার জায়গায় পার্সোনাল অভিজ্ঞতা থেকে যে আমি আমি চাই যে এমন একটা প্যানেল আসুক বা এমন কিছু মানুষ আসুক বা এমন কিছু ব্যক্তি আসুক যারা আসলে এটা নিয়ে কথা বলতে পারবে, কাজ করতে পারবে। আমি মানে আমি দেখেছি যে ক্লাসে গিয়ে আমার টিচাররা বলছে যে আচ্ছা মানে আহ, যে ট্যাগিং দেওয়া হয়েছে, যে শিবির একটা ট্যাগ দেওয়া হয়েছে ওই সময়, এটা তো অনেক ভয়ানক কিছু। তখন আমাকে বলছে যে তুমি যদি মার্ডার মামলা করে যাইতা তাইলে হচ্ছে তোমাকে 2 দিনের মধ্যে হচ্ছে নিয়ে আসা যাইতো, কিন্তু তুমি যেই ট্যাগে গেছো এইটাকে নিয়ে যে আমি কথা বলতে যাই, টিচার বলছে আমাকে, তাইলে হচ্ছে মনে করো তোমাকে হচ্ছে মানে আমাকে হচ্ছে আমার চাকরি চলে যাবে, এভাবে বলছে। দ্বিতীয় বিষয় হলো এই যে একটা অন্যায় ভাবে রাষ্ট্র আমাদের উপর একটা অন্যায় ভাবে আমাদেরকে ভিকটিম করলো, সেই ভিকটিমের পরে কি করলো, ক্যাম্পাস কি করলো, কোনো ধরনের কারণ ছাড়া আমাদের 11 জনকে বহিষ্কার করে দিল, সাময়িকভাবে বহিষ্কার, আর কিছু নাই। তো এই যে প্রশাসন একটা প্রহসনমূলক মানে অন্যায় হয়েছে তার শিক্ষার্থীর প্রতি, সেই শিক্ষার্থীর পাশে না দাঁড়ায়া সে উল্টো মানে একটা অন্যায় হয়েছে আরেকটা অন্যায় তার উপর করা চাপায়া দিছে। তো এই যে এই ধরনের সিচুয়েশন মানে প্রক্টর অফিস থেকে হয় বা ভিসি প্রশাসন সিন্ডিকেট মেম্বার থেকে শুরু হয়, এই ধরনের কার্যক্রম মানে যদি এই ধরনের কোনো সিচুয়েশন তৈরি হয়, সেই সিচুয়েশন গুলোতে যাতে আমাদের যেই ছাত্র সংসদে যে যারা প্রতিনিধি নির্বাচিত হবে তারা যেন শক্তভাবে কাজ করার যে মন মানসিকতা রাখবে, এটা হচ্ছে আমার প্রত্যাশা, মানে আমার মতো যারা ভোটার তার প্রত্যাশা। আহ আমি অবকাশ ভবন কেন্দ্রিক অনেকগুলো সংগঠন আছে, সেই সংগঠনগুলোতেও দেখা গেছে যে ছাত্রলীগ বা হচ্ছে তারা অপরাজনীতি করার চেষ্টা করছে, এসে বিতার্কিক বা হচ্ছে যারা যোগ্য ছিল তাদেরকে আসলে ওইভাবে মানে মাইনাস মানে এই ধরনের চাপে রাখার চেষ্টা করতো আমাদের। আমি ডিভিনিং সোসাইটির উদাহরণটাই দিব কারণ আমি এগুলো দেখেছি কাছ থেকে, বাকিগুলো কথা আমি কম বলবো। দেখেছি যে ছাত্রলীগের সাইদ, যে সাইদুল ইসলাম সাইদকে আমরা সবাই চিনি, IR 12 ব্যাচ। তো সে দেখে 24 সালে আন্দোলনে ইয়েতে গিয়ে ইব্রাহিম ফরাজের খুবই কাছের লোক ছিল, সে ওইখানে গিয়ে আহ, জুলাই জুলাইয়ে গিয়ে আপনার TSC তে গিয়ে ছাত্র পিটাইছে, হ্যাঁ সেই নেতৃত্ব দিছে। তো এই জায়গাগুলো আমরা দেখেছি। আবার আহ ডিবেটিং সোসাইটির ভিতরে বিভিন্ন ধরনের রাজনৈতিক প্রতিহিংসামূলক কার্যক্রম সে পরিচালনা করার চেষ্টা করছে। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের সামনে আসতে পারে, মানে আমাদের কাছে আমাদেরকে এগুলোর জন্য প্রিপেয়ার থাকতে হবে যে এরকম কিছু যদি আসে তাহলে আসলে আমি ওই শিক্ষার্থীর পাশে, ভিকটিম শিক্ষার্থীর পাশে। খাদিজার কথা যদি বলি, খাদিজা ডিজিটাল সিকিউরিটি আইন মামলায় গ্রেপ্তার হয়েছে, 15 মাস কথা বলছে, টুকটাক কথা বলতে পারছে, হয়তো তার নামের পাশে শিবির ট্যাগটা ছিল না এই জন্য 2 একজন কথা বলতে পারছে, কিন্তু খুব বেশি কথা বলতে পারে নাই। হ্যাঁ, আমি দেখেছি মানে আমি শুনেছি এগুলো বিষয়গুলো, খাদিজা মামলা থেকে অব্যাহতি পাওয়ার জন্য তাকে হচ্ছে ছাত্রলীগের পিছন পিছন মানে অনেক ধরনের মানে তদবির এগুলো করতে হয়েছে, এগুলো দেখছি আমরা। হ্যাঁ, তো অনেক টিচাররা কথা বলতে পারে নাই, ঘর কোণে করে রাখছে, ভাইভাতে আমাদেরকে মার্ক বেশি দেয় নাই, পরীক্ষার হলে নাম্বার, যখন আমরা ক্লাসরুমে ফিরে আসি তখন আমাদেরকে টিচ করা হয়েছে, টিচাররা টিচ করতো। তো এই ধরনের কার্যকলাপগুলো যখন হবে তখন আমরা চাইবো যে আমাদের প্রতিনিধিরা আমাদের পাশে এসে দাঁড়াবে, যোগসু এমন একটি ছাত্র সংসদ হয়ে উঠুক যাতে মানে আপনাদের যে গণতন্ত্র যে পদ, সেই পদের জায়গা থেকে আপনারা সেই কাজটুকু করবেন। আপনারা যেই প্যানেল থেকেই হন না কেন, যারাই আপনাদেরকে ভোট দেন না কেন, দিন শেষে আপনারা 18 থেকে 20 হাজার শিক্ষার্থীর প্রতিনিধি হয়ে উঠবেন, এই প্রত্যাশা রাখবো। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা দুঃখ প্রকাশ করছি আমাদের সাথে যে আরো দুজন ছিলেন, অনিক দাস এবং হচ্ছে নূর নবী, তারা আহ, যুক্ত হতে পারেন নাই। আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে। ধন্যবাদ।
শেষ পর্যন্ত থাকার জন্য খায়রুল হাসান এবং হচ্ছে খিজিরকে আপনাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।